নমস্কার। আজকে গল্পকথকৃতি চ্যানেলে আপনারা শুনবেন অসময় উপন্যাসের ষষ্ঠ পর্ব, সুহাস। কাল অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে ঝড় উঠেছিল ধুলোর। কয়েক ফোঁটা বৃষ্টিতে একটা গন্ধ উঠেছে, ধুলোর গন্ধ। বাড়ি ঢুকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রমথর গলা কানে এলো। বেশ দরাজ গলায় গান গাইছে। বসার ঘরে উঁকি দিতেই চোখে পড়ল অবিন হাত পা ছড়িয়ে বিচিত্র মূর্তি হয়ে বড় সোফাটায় চোখ বুজে শুয়ে আছে। প্রমথর দিকে এক নজর তাকিয়ে অবিনের শোয়ার ভঙ্গিটা দেখতে দেখতে বললাম, আরে অবিনবাবু যে, কতক্ষণ? অবিন সারা শব্দ করল না। প্রমথর দিকে কি হলো চোখে তাকাতেই সে অবিনের দিকে তাকিয়ে বলল, গান শুনে মূর্ছা গেছে বলে আমার দিকে চেয়ে বলল, থোড়া তো দেরি, আমরা ভাবছিলাম তোকে বোধহয় ঘেরাও করেছে। করলেই হলো, কলকাতায় আজকাল কি না হচ্ছে। আমি একটা কাজে আটকে পড়েছিলাম। বস তোরা, আমি স্নানটা সেরে আসি, যা গরম পড়েছে। অবিন এবার সাড়া দিল শুয়ে শুয়েই, সুহাস, তুমি একটা কুকুর পুষতে পারো না? কুকুর? অ্যালসেশিয়ানের দরকার নেই, নেড়ি কুত্তা হলেও চলবে। আয়নার কুকুরটাকে আনিয়ে নাও। বলেই অবিন চোখ খুলে পাশ ফিরল। কিছু কিছু লোককে এই বাড়ি থেকে তাড়ানো দরকার। প্রমথ বলল, তুই কি আমায় মিন করছিস? উঠে বসতে বসতে অবিন বলল, বুঝেও তুই জিজ্ঞেস করছিস? প্রমথ ভুঁড়ো কুঁচকে বলল, গানের তুই কি বুঝিস বলতো? আমি গলাটা বুঝি। তোর গলাটা গেলবার জন্য তৈরি হয়েছে। তখন থেকে এই গাধাটা আমাকে জ্বালিয়ে মারছে। প্রমথ নধর চেহারার মানুষ। নিজের গোলগাল গলায় একবার হাত বুলিয়ে রগড় করে বলল, যা, অত তাচ্ছিল্য করিস না মাইরি। আমার শালিরা আমার গলার খুব ভক্ত। সব শালি জামাইবাবুদের গলার ভক্ত হয়, সেটা গানের জন্য নয় রে গর্ধব, গলা কোপাবার জন্য। অমন সুলভ গলা আর তাদের জুটবে কোথায় রে? আমরা তিনজনেই প্রচণ্ড জোরে হেসে উঠলাম। হাসি থামলে আমি বললাম, তোরা বস, আমি চটপট আসছি। স্নান সেরে জামাকাপড় বদলে ফিরে এসে দেখি অবিনরা বসে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। প্রমথ বলল, সুহাস, অবিনদের মেজবাড়ি ধসে পড়েছে। আমি অবিনের দিকে তাকালাম। অবিন বলল, পুরনো বাড়ি, দোতলার পশ্চিম দিকের একটা ঘরের খানিকটা নেমে গেছে। বাঁশের ঠেকো দিয়ে আপাতত খাড়া করা হয়েছে। ও, কেউ জখম টখম হয়নি? না না, ব্যাপারটা দুপুরে হয়েছে তো, রাত্রে হলে পবিত্রবাবু নির্ঘাত মারা পড়তেন। প্রমথ বলল, অবিন, এই যাত্রায় তুই বেঁচে গেলি। অবিন বলল, দেখ প্রমথ, তুই নামেই প্রমথ, তোর সঙ্গে ডিভাইন প্রমথর কোনো সম্পর্ক নেই। তোরা ছোটোখাটো রোগে মোষের গাড়ি, মোটর গাড়ি, ছাদ চাপা পড়েই মরবি। আমি মরব না। আগেকার দিনের রাজাদের অশ্বমেধ ঘোড়া ছুটত পৃথিবী কাঁপিয়ে। আমি এই জগতে জন্মেছি কপালে জয় পত্র ঝুলিয়ে। আমার মার নেই। তুই কোন জাতের অশ্ব? হ্যাঁ, রজাতের। আমরা সবাই আরও একবার হেসে উঠলাম। নেনু এসে কফি দিয়ে গেল আমায়। আজ নেনু খুব রংচঙে জামা পরেছে। ছোঁড়াটা হিন্দি সিনেমার পরম ভক্ত। আজকাল আবার গায়ের জামাগুলোও ধর্মতলার ফুটপাত থেকে কিনে আনে। প্রমথ উঠে পড়ল। সে এই পাড়াতেই থাকে। বাড়িতে তার শ্বশুরবাড়ির লোকজন আসার কথা, আড্ডা জমাতে পারল না আজ। আমি অবিনের দিকে তাকিয়ে থেকে বললাম, তুমি তাহলে মেসবাড়ি ছাড়া নাকি অবিন? না না, মেসেই আছি, তবে ওই বাড়িটা বোধ হয় আর থাকবে না। কর্পোরেশন কি করে দেখা যাক। অবিন যে মেসটায় থাকে সেটার বাইরের চেহারা দেখে বরাবরই আমার হৃৎকম্প হতো। কলকাতা শহরের পুরনো জরাজীর্ণ বাড়ির যেরকম চেহারা হয় প্রায় সেই রকমই। তফাতের মধ্যে এই যে ঘরগুলো ছিল বড় বড়, খড়খড়ি দেওয়া দরজা, জানালায় ভাঙা কাচের শার্সি। অবিনকে অনেকবার বলেছি, অবিন, তোমার এই বৈকুণ্ঠ ভবনটি ছাড়ো।
অবিন আমাদের স্তোক দিয়ে বলতো, মানুষ কত কাঠখড় পুড়িয়ে বৈকুণ্ঠে যায় হে, আর আমরা মাসে মাত্র ১৬০০ টাকা খরচ করেই বৈকুণ্ঠ বাস করছি। এমন পুণ্য ফেলতে আছে? খুবই মজার কথা, অবিনদের মেজবাড়িটার গায়ে বৈকুণ্ঠ নিবাস নামটা এখনো অল্প স্বল্প পড়া যায়। কথাটা আবার তুললাম, এবার মেজটা ছেড়ে দাও অবিন। অবিন কিছু বলল না প্রথমে, হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা নিল। সিগারেট বের করতে করতে বলল, হ্যাঁ, বৈকুণ্ঠ বাস এবার বোধহয় বন্ধই হবে। তুমি আপাতত আমার এখানে এসে থাকতে পারো, অসুবিধা হবে না। আমি একটা ছোটোখাটো ঘরের খোঁজ পেয়েছি, একটা হোটেলের একেবারে চিলে কোঠার ঘর, 10 দিকে আলো বাতাস, সেখানেই উঠে যেতে পারি। ও, সেটা কোথায়? ভবানীপুর। ভালোই হবে, আরও কাছাকাছি হলো তাহলে। অবিন এবার খানিকটা অন্যমনস্ক হলো। আমি কফি খেতে লাগলাম। জানলা দিয়ে রুক্ষ একটা গন্ধ ভেসে এলো, কোথা থেকে কে জানে। অবিন আমার দিকে তাকালো, বলল, সুহাস, আমি তোমায় একটা খবর পৌঁছে দিতে এসেছি। পরে বলছি, তার আগে তোমার খবরাখবর বলো। আমি অবিনের চোখ মুখ লক্ষ্য করলাম। অবিনকে আমি চিনি, তার মধ্যে দুটো আলাদা মানুষ আছে। একটা হলো বাইরের অবিন, মানুষকে নিয়ে যে মজা করে, খোঁচায়, বিদ্রূপ করে, অদ্ভুত অদ্ভুত কাজ করে, কথা বলে, অপ্রত্যাশিতভাবে আঘাত করে। আর অন্য যে মানুষটি আছে সে হলো ভেতরের অবিন। সেই মানুষটি হলো পুরনো কাঠামোর, আমাদের মতন প্রায়। তার অবন্তী নামটি ওর মাই দেওয়া, যিনি নাকি কবিতা লিখতেন। অবিনকে কোনো কোনো সময় সত্যি সেই রকম পুরনো মনে হয়। অবিন আমার এখানে বড় বেশি আসে না। এবার আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর সে মাঝে মাঝে আসে। আমার চোখে এটা না পড়েছে এমন নয়, মনে হয়েছে অবিন আমাদের বাড়ির মানুষদের সঙ্গে একটা স্নেহ বন্ধুত্বের সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেছে। তার পক্ষে এটা কিছু বিচিত্র। অবিন নিজেই বলল, তুমি বালিগঞ্জে গিয়েছিলে? হ্যাঁ, পরশু গিয়েছিলাম। কি হলো? আয়না ছবি টবি দিয়ে এসেছি, কথাবার্তাও বলে এসেছি মোটামুটি। ওরা ওই শ্রাবণের কথা বলছে। আমার তো ইচ্ছা ছিল পুজোর পরে, অঘ্রাণে। জ্যাঠামশাইও সেই রকম লিখেছেন। অবিন সিগারেটের ছাই ফেলবার জন্য ঝুঁকে পড়ে আবার সোজা হলো। অঘ্রাণ মাসটা খারাপ কি? তখন তো ঠান্ডা পড়ে যাবে। খারাপ কোথায়? ভালোই হয় সব দিক থেকে। অবিন চুপ করে সিগারেট খেতে লাগলো। আয়নার বিয়ের সম্বন্ধটা অনেকখানি এগিয়ে যাবার পর আমার মাথায় এই চিন্তাটা খুব বেশি করে এসে বসেছে। আজকাল প্রায়ই 5 রকম ভাবতে হয়। ছোট বোনের বিয়ের দায়িত্বটা এখন আমার ঘাড়েই একরকম। সংসারের কোনো দায়িত্বই আমি নিইনি এতদিন। এই প্রথম একটা সাংসারিক দায়িত্ব নিতে হচ্ছে। সাধারণত ছোটোখাটো কোনো দায়িত্ব হলে আমার দুশ্চিন্তা থাকতো না, কিন্তু দায়িত্বটা বড়। আয়নার বাকি সমস্তটা জীবনের ব্যাপার। কি হবে, কেমন করে বলবো? বাবার মতন সংসারে বিচক্ষণ মানুষই যদি ভুল করে থাকে, আমার যে না হবে তাও তো জোর করে বলতে পারি না। তবে মনে মনে আশা করছি হবে না। আমি দেশলাই জ্বালিয়ে সিগারেটটা ধরাচ্ছি। অবিন বলল, আয়নার বিয়ে হয়ে গেলে তুমিও এবার একটা করে ফেলো। একটা ভালো মেয়েটে খোঁজো তাহলে। কেন, তোমার খোঁজে নেই? কোথায় আর? সত্যি বলছো নাকি সুহাস? আচ্ছা, এই তুচ্ছ ব্যাপার নিয়ে মিথ্যে বলবো কেন? তুমি ভাবছো আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? কিছু কিছু রাখি, কিন্তু যেমন এটা পরে একদিন হবে। এখন কাজের কথা বলি। তুমি সচিপতিবাবুর কি করলে? সচিদা? হ্যাঁ, আমি কলকাতায় ফিরে ভদ্রলোককে একটা চিঠি দিয়েছিলাম, এমনি সাধারণ চিঠি। উনি একটা জবাব দিয়েছেন, বেশ লম্বা গোছের। তাতে কাজের কথা নেই, অকাজের কথাই বেশি। তবে শেষে কয়েকটা কথা লিখেছেন যা তার পক্ষে দরকারি। তোমায় মনে করিয়ে দিতে বলেছেন। সচিদা আমায় কি মনে করিয়ে দিতে বলেছে বুঝতে আমার কষ্ট হলো না। অবিন বলল, তুমি কি ভদ্রলোককে চিঠি দিয়েছ? হ্যাঁ, দিয়েছি। তবে
জবাব দেবার মতন কি আছে আমি বুঝে উঠতে পারছিলাম না। শচীদার জন্য দুঃখ হয়, অথচ সেই দুঃখ মোচনের জন্য আমি কিছুই করতে পারি না। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে অবিন জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো সুহাস? কি আর, সুচিদা আমায় কিছু কাগজপত্র দিয়েছিল তার অসুখ বিসুখের ব্যাপারে। বলেছিল আমি যদি পারি কলকাতার কোনো চেনাশোনা ভালো ডাক্তারকে একবার দেখিয়ে জিজ্ঞেস করি যে তার অসুখটা কিসের। চিঠি পড়ে মনে হলো অসুখের ব্যাপারে ভদ্রলোক কিন্তু খুবই চিন্তিত। আমি এসে পর্যন্ত এই আয়নার ব্যাপারটা নিয়ে এত ব্যস্ত ছিলাম, তবু আমি শচীদার কাগজপত্র দু একজনকে দেখিয়েছি। আচ্ছা, কি বললে? ব্যাপারটা মোটেই ভালো নয় অবিন। ভালো নয় মানে? এত দূর থেকে হুট করে তো কিছু বলা যায় না। রুগী দেখলে হয়তো তারা বলতে পারতো, তবে আমাদের ওই অমিও আছে না, ওর দাদা, তিনি তো সন্দেহ করছেন ক্যান্সার। ক্যান্সার? আমি আর একজন বড় ডাক্তারকে দেখিয়েছিলাম, তিনি আবার ক্যান্সার বলছেন না, ঠিক বলছেন কলকাতায় রুগীকে নিয়ে আসতে, না দেখে বলা যাবে না। অবিন নীরব, ওর মুখে উদ্বেগ ফুটে উঠেছে। আমি বললাম, ট্রাবল অনেক, ডাক্তাররা কি বলছে বা সন্দেহ করছে, শচীদাকে আমি সেটা কি করে লিখি বলো তো? কলকাতায় যে আসতে বলবো, শচীদা এক্ষুনি রাজি হবে কিনা কে জানে, বরং কোনো রকম সন্দেহ না করে বসে। আর তাছাড়া আরও তো ফ্যাঁকড়া আছে। শচীদা আমার এখানে এসে উঠবে, ডাক্তার দেখিয়ে চলে যাবে, তা তো হয় না। হাসপাতালে ভর্তি করাতে হবে, অবজারভেশনে রাখতে হবে, তারপর তারপর যা হয়, কোনোটাই তো খুব সহজ কাজ নয়। অবিন আমার কথা বুঝতে পারল, দেখলাম সে যেন কিছু ভাবছে। আমি কফিটুকু শেষ করছিলাম। শচীদার কথা আমি ভেবেছি, ভেবেও কিছু ঠিক করতে পারিনি। অবিন বলল, কিন্তু তাই যদি হয়, ভদ্রলোককে তো কলকাতায় আনতে হবে। হ্যাঁ, তা হবে, তবে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতন অবস্থা এটা। কে করবে? আমি শচীদাকে কিছু জানাতে পারছি না, আর পারবও না। আচ্ছা সুহাস, একটা হাসপাতাল ঠিক করা যায় না? তোমার তো অনেক চেনাশোনা। হ্যাঁ, চেষ্টা করলে হয়তো যায়, সেটা সময়ের ব্যাপার। তার চেয়েও বড় কথা হলো শচীদাকে কলকাতায় আসতে রাজি করানো। তাকে একটা কিছু তো বোঝাতে হবে। ওটা বড় ডিফিকাল্ট জব অবিন, আমি পারবো না। অবিন আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকল। অবিন সহজে চঞ্চল হয় না, সাধারণ দুশ্চিন্তাকে বড় বেশি আমলই দেয় না। অথচ শচীপতির ব্যাপারে তার চাঞ্চল্য এবং উদ্বেগ দেখে আমি অবাকই হচ্ছিলাম। শচীদাকে যে অবিনের খুব পছন্দ হয়েছে এমন তো আমি জানি না। আচমকা অবিন বলল, সব জেনে শুনে তুমি চুপ করে বসে থাকবেই বা কী করে? কিছু একটা তোমায় করতেই হবে। তুমি বলো না, কি করা যায়? ভাবছি। ভেবে দেখো। আমি অনেক ভেবে দেখেছি ভাই, মাথায় কিছু আসেনি। অবিন ভাবছিল, আমার দিকে কখনো তাকাচ্ছিল, কখনো তাকাচ্ছিল না। আমি সিগারেটটা শেষ করে আনছিলাম। শেষে অবিন বলল, দেখো সুহাস, দুই নৌকোয় পা দিয়ে থাকা উচিত নয়। বিশেষ করে এটা তো একটা মানুষের জীবনের ব্যাপার। হয়তো কলকাতায় এলে দেখা যাবে যে ভয় আমরা করছি সেটা সত্যিই নয়, আবার ভয়টা সত্যিও হতে পারে। সে যাই হোক, ভদ্রলোককে কলকাতায় আনানো দরকার। কি করে? জ্যাঠামশাইকে লেখো। জ্যাঠামশাইকে? এ তুমি কি বলছো? ওই বুড়ো মানুষটাকে তুমি ভোগাতে চাও? জ্যাঠামশাই শচীদাকে খুব স্নেহ করেন, এ কাজ তিনি পারবেন না। জ্যাঠামশাই পারবেন সুহাস, তুমি তোমার জ্যাঠামশাইকে ভালো করে চেনোই না। অবিনকে আমি বুদ্ধিমান বলেই বরাবর মনে করেছি। ও যে এত নির্বোধের মতন কথা বলবে আমি ভাবতেই পারছিলাম না। আমার বাড়ি, আমার বাবা, জ্যাঠামশাই, মা, দিদিকে আমি যতটুকু চিনি অবিন তার চেয়ে বেশি চেনে। হয়তো মনে মনে বিরক্ত হয়েছিলাম। বললাম, তুমি নিজে লিখলেই তো পারো। বেশ, আমি জ্যাঠামশাইকে লিখব। বলে একটু থেমে সে হঠাৎ কেমন ম্লান গলায় বলল, সুহাস, তুমি আমার কথা মানতে চাইবে না, কিন্তু একটা ব্যাপার তোমায় বলি। আমরা খুব কাছেরটুকু বিশ্বাস করতে পারি, তার বেশি পারি না। আমাদের বিশ্বাস খুব কম। জ্যাঠামশাইরা অনেক দূরের ওপর বিশ্বাস রাখতে পারেন।
ইহজন্ম হয়তো পরজন্ম। যে মানুষ এই বয়সেও বাড়ির বাগানে নতুন একটা চারা গাছ পুঁতে তার বাড়বাড়ন্ত চেহারাটা মনে মনে দেখতে পান, সেই মানুষ তোমার আমার মতন অত সহজে দুঃসংবাদে অধীর হয়ে উঠবেন না। তিনি সচিপতিবাবুকে অনেক বেশি আশা ভরসা দিতে পারবেন, আমরা পারবো না। আমার কাছে অবিনের কথাটা অর্থহীন মনে হলো। বললাম, ভালোই তো, তুমি চেষ্টা করে দেখো, তুমি তাহলে লেখো জ্যাঠামশাইকে। অবিন বলল, আমি লিখব, তুমি শুধু একটা ভালো হাসপাতালের খোঁজে থাকো। অবিন চলে গেল। তাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি শোবার ঘরে চলে গেলাম। অবিন যাই বলুক, জ্যাঠামশাইকে সে চিঠি লিখবে এই ব্যাপারটা আমার পছন্দ হচ্ছিল না। ওর সঙ্গে তর্ক করা বৃথা। জ্যাঠামশাইকে ও চিঠি লিখবে তাতে আমার সন্দেহ নেই। তারপর একটা ঝঞ্ঝাট বাঁধবে, আমারই ফ্যাসাদ হবে বেশি। আবার এও ঠিক, শচীদার ব্যাপারে একেবারে হাত ধুয়ে বসে থাকতেও খারাপ লাগে। শোবার ঘরে এসে কি করি ভাবে খানিকটা জানলার কাছে দাঁড়িয়ে থাকলাম। আমার ফ্ল্যাটের উল্টো দিকে নতুন এক ভাড়াটে এসেছে। আগে যারা ছিল তারা অবাঙালি, বিশ্রী একটা চেহারা করে রেখেছিল বাইরের দিকটার। নতুন যারা এসেছে তারা শৌখিন না হলেও মোটামুটি রুচির মানুষ। জানলায় পর্দা ঝুলিয়েছে, ছোট ব্যালকনিতে ফুলের টব রেখেছে কয়েকটা। একটা চেয়ার অনেক সময় পাতা থাকে। ওই বাড়িতে কারা এসেছে আমি জানি না, কিন্তু একটা মেয়েকে আমি স্টেথোস্কোপ হাতে ওই বাড়ি থেকে বেরুতে দেখেছি। তার চোখের তলায় শ্বেতির দাগ, গলার কাছে অল্প দাগ আছে। মেয়েটি যে দেখতে খারাপ তা আমার মনে হয়নি, বরং মুখটি ভালোই। তবু চোখের তলায় শ্বেতির দাগ ধরে যাওয়ায় প্রথমেই সেটা নজরে পড়ে। খারাপ লাগে, মায়াও হয়। মেয়েটির বয়স হয়েছে বলেই আমার ধারণা। সে পড়ে না কোনো হাসপাতালে চাকরি করে আমি জানি না। জানলায় দাঁড়িয়ে ফ্ল্যাটটি দেখতে দেখতে আমি সামান্য অন্যমনস্ক হয়ে থাকলাম। আজ বড় গুমোট। ধুলোর ঝড় উঠে অকারণ কয়েক ফোঁটা জল পড়ে এই গুমোটটা আরও বাড়িয়ে দিয়েছে। আকাশ যতটুকু চোখে পড়ে সে এক টুকরো আকাশ দেখে কিছু বোঝার উপায় নেই। মেঘ জমে আছে কিনা অন্ধকার দেখাচ্ছিল। আশেপাশের বাড়িগুলো নানান ছাদ নিয়ে দাঁড়িয়ে। দেখলে মনে হয় এই পাড়ার বাড়িগুলো যেন কতকাল ধরে ভিড়ের মধ্যে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে, নড়াচড়ার পথ পাচ্ছে না। কলকাতা এই রকমই, চারিদিক দিয়ে ঠাসা। তবু আমার কলকাতা ভালো লাগে। আমি অনেক বছর ধরে কলকাতায় আছি, কলেজে পড়ার সময় থেকে। আমার সঙ্গে কলকাতার একটা সম্পর্ক গড়ে উঠেছে। এখানে আমি নিজেকে নিয়ে অনর্থক ব্যস্ত হবার সময় পাই না। অফিস, বন্ধুবান্ধব, আড্ডা, সিনেমা দেখা, কোনো দিন তাস খেলা, এই 5 রকম মিলিয়ে দিব্যি দিনগুলো কাটিয়ে দিচ্ছি। জানলার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আবার জ্যাঠামশাই ও শচীদার কথা মনে পড়ল। অবিন কোথাকার জল কোথায় যে গড়িয়ে নিয়ে যাচ্ছে কে জানে। জ্যাঠামশাইকে এই বয়সে আবার উদ্যস্ত করতে আমার ইচ্ছে হচ্ছিল না। বাবা মারা যাবার পর থেকে জ্যাঠামশাই বেশ ভেঙে পড়েছেন। এখন দেখলে মনে হয় কোনো রকমে বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারলেই বাঁচেন। সেই মানুষকে আবার যে কেন সংসারের শোক দুঃখ উদ্বেগের মধ্যে ফেলা আমার মাথায় এলো না। এমনিতেও এখন জ্যাঠামশাই আয়নার বিয়ে টিয়ে নিয়ে মনে মনে নানা রকম ভাবনা চিন্তা শুরু করেছেন। শচীদার অসুখের কথা শুনে ব্যস্ত হয়ে পড়বেন, সেটাই স্বাভাবিক। কি হবে, হতে পারে, সেসব নিয়ে আমি আর ভাবলাম না। বসে বসে ভাবার ধৈর্য আমার কোনো কালেই নেই, ভালোও লাগে না। কাছের টুকুই আমি ভাবতে পারি, তার বেশি ভেবে অকারণে মাথা ভার করা আমার পোষায় না। কয়েকটা এলোমেলো কাগজপত্র হাতে করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ছবির কাগজটা পাতা উল্টে উল্টে দেখলাম। কোথায় বাঁধ হচ্ছে, কোথায় ধানের পোকা মেরে হাজার হাজার একর জমির চাষ বাঁচিয়ে রাখা হয়েছে। চাঁদে যাবার পোশাক পরে 2 লোক হাসছে। এইসব দেখতে দেখতে আমি কাগজটা শেষ করে যেন বিরক্ত হয়েই বিছানার পাশে ফেলে দিলাম।
এবার একটা থ্রিলার হাতে নিলাম। 2-4 পাতা উল্টে ভালো লাগলো না। আজ অফিসে একটা নতুন কাজের কথা হয়েছে। কিছুক্ষণ সেটা ভাবলাম, মন বসলো না। চোখ বুজে শুয়ে থাকলাম কিছুক্ষণ। এরপর দিদির চিঠির কথা মনে পড়ল। সাংসারিক চিঠি। চিঠিতে আয়নার বিয়ের কথাই বেশি। শেষে ঠাট্টা করে লিখেছে, আয়নার বিয়ের পর তোর একটা বিয়ে দিতে পারলে আমাদের ছুটি হয়। চিঠি পড়ে মনে হয় যেন দিদি আমার একটা বিয়ে দিতে পারলে কাশিবাসি হয়ে যাবে। যতক্ষণ আমি সেটা না করছি, দিদি বেচারি সংসারে আটকে আছে। আমার হাসি পাচ্ছিল। একবার ছেলে মানুষই করে একটু জোরে হাসলাম, যেন দিদিকে শোনাতে চাইলাম, দেখ দিদি, কাশি আর কলকাতার মধ্যে কলকাতাটা প্রেফারেবল। আমি আছি, আয়নাও কাছাকাছি থাকবে। তুই কাশি গিয়ে কি করবি রে? নিজেই হাসতে হাসতে উঠে পড়ে একটা সিগারেট ধরালাম। আজ জ্যোতি টতি এলে তাসে বসা যেত। মাত্র 8:15 বাজে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার কথা ভাবাই যায় না। অবিনটাকেও খানিকক্ষণ বসিয়ে রাখলে হতো, কিন্তু ওর এক এক সময় এক এক রকম মেজাজ হয়। আমরা বলি মুড। আজ মেজাজ পাল্টে গিয়েছে দেখে ওকে আর বসাতে সাহস হলো না। আমায় নানা রকম তত্ত্ব শোনাতো। রেডিওটা খুলে শুনি নাটক হচ্ছে। খুব চেঁচামেচি হচ্ছিল। ওটা বন্ধ করে দিয়ে বাইরের সরু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলাম। বাতাস নেই, চারিদিকের গুমোট দেখে মনে হচ্ছে রাত্রে ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতায় এবার এক দফা বৃষ্টি হওয়া দরকার, এখনই। আবার ঘরে আসতে হলো। আয়নার জন্য যে ছেলেটিকে আমি বেছে নিয়েছি, অমলেন্দু, তার সঙ্গে আজ আমার আচমকাই এসপ্ল্যানেডে দেখা হয়েছিল। সিনেমা দেখতে যাচ্ছে, বলল চলুন না। আমি তাকে এড়িয়ে শেয়ারের ট্যাক্সি ধরতে ছুটলাম। চলে গেলেই হতো। অমলেন্দু ছেলেটি ভালো, ভদ্র, বিনয়ী, সুশ্রী চেহারা। আমার চেয়ে বয়সে কিছু ছোটই হবে, 28-29। এই বয়সেই ভালো চাকরিতে রয়েছে। আমার ধারণা আয়নার সঙ্গে অমলকে ভালোই মানাবে। আয়না খানিকটা আদুরে ধরনের, অভিমানী, এলোমেলো স্বভাবের। অমলকে দেখে তার সঙ্গে কথাবার্তা বলে মনে হয়েছে সে আয়নার মতন মেয়ে পেলে খুশি হবে। যতীন মানে অমলের মামাতো ভাই আমার বন্ধু। যতীনকে মাঝখানে রেখে বিয়ের কথাটা পাড়া হয়েছিল। যতীন আমায় বলেছে, ছেলে হিসেবে মন্টুকে তুই বিশ্বাস করতে পারিস। আমার ছোট ভাই বলে বলছি না, হি ইজ রিয়েলি গুড। বিছানায় এসে শুয়ে শুয়ে বাড়ির কথা ভাবতে গিয়ে আবার জ্যাঠামশাইয়ের কথাটা বেশি করে মনে পড়ল। অবিন আজ আমায় আমার জ্যাঠামশাইকেই চেনাতে চাইছিল। আমার পছন্দ হয়নি, এখনো হচ্ছে না। দাদুর কথা আমার মনে নেই। জ্ঞান হওয়া থেকে আমি জ্যাঠামশাইকেই দেখছি। বাবার চেয়ে জ্যাঠামশাইয়ের সঙ্গেই আমার মেলামেশা ছিল বেশি। ছেলেবেলাটা আমার অনেক সময় জ্যাঠামশাইয়ের পাশে পাশেই কেটেছে। জ্যাঠাইমা, আমরা যাকে মণিমা বলতাম, একটা সময় দিদিকে না আমাকে কাকে সঙ্গে নিয়ে রাত্রে শোবে ঠিক করতে পারতো না। দিদিতে আর আমাতে ঝগড়া লেগে যেত। তখন আমাকে জ্যাঠামশাইয়ের দিকে ঠেলে দিয়ে মণিমা বলতো, যা খোকন, তুই তো জেঠুর কাছে গিয়ে শোগে যা। আমি জ্যাঠামশাইয়ের পাশে তার গলা জড়িয়ে শুয়ে নানা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমাদের পরিবারের পুরনো যত গল্প সবই আমি জ্যাঠামশাইয়ের কাছে শুনেছি। আমার বড় ঠাকুরদা ছিল স্কুলের হেডমাস্টার, ছোট ঠাকুরদা করতো মোক্তারি, শেষে সন্ন্যাসী হয়ে যায়। আমার দাদু 8 টাকা স্কলারশিপ না কি যেন পেয়ে ডাক্তারি পড়েছে। বুড়ো বয়সেও দাদু 3 পোটাক করে দুধ খেত রাত্রে। দুধের ক্ষীর ঘণ্টাখানেক ধরে জাল দিয়ে দিয়ে ক্ষীরটা করতে হতো। ঠাকুমার নিজের হাতে ক্ষীর না করলে দাদু ঠিক ধরতে পারত। এইসব মজার মজার গল্প জ্যাঠামশাই আমাকে শোনাতেন। দাদুর ডাক্তারির অদ্ভুত অদ্ভুত গল্প শোনাতেন। একবার দাদু কোন সাহেবের পোষা এক বাঘের বাচ্চার চোখ দেখে ওষুধ দিয়েছিল। সেই গল্প শুনতে শুনতে আমি হেসে অস্থির হয়ে যেতাম।
জ্যাঠাইমা মারা যাবার পরও কিছুদিন আমি জ্যাঠামশাইয়ের খুব আদরের ছিলাম। তারপর দেখলাম ধীরে ধীরে আয়না আমার জায়গাটা দখল করে নিয়েছে। আমিও খুব সহজভাবে আয়নাকে জায়গাটা ছেড়ে দিলাম। বড় হয়ে গেলে মানুষ কোনো কোনো ব্যাপারে উদার হয়ে যায়। আমিও উদার হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারে বাবা এবং জ্যাঠামশাই দুজনকেই আমি যতদূর সম্ভব দেখেছি, সহোদর হয়েও ঠিক এক ধরনের চরিত্রের মানুষ ওরা নন। সেটাই স্বাভাবিক। জ্যাঠামশাই বরাবরই আত্মভোলা গোছের লোক, শান্ত প্রকৃতির, কর্তব্যপরায়ণ, সামাজিক। তার অহংকার কোনো দিন মাত্রা ছাড়ানো নয়। আর বাবা সেদিক থেকে ব্যস্তবাগীশ, ভীষণ সংসারী, বুদ্ধিমান, খানিকটা অহংকারীও ছিলেন। বাবার অনেক গুণ ছিল, আবার কিছু কিছু দোষও। সবচেয়ে বড় দোষ, বাবা মনে মনে যা করবেন স্থির করতেন, তার বিরুদ্ধে কারোর কোনো কথা বলার উপায় ছিল না। আর বললে বাবা ভীষণ চটে যেতেন। মায়েরও সাধ্য ছিল না বাবাকে কিছু বলে। এটা একজনই নাকি পারত, সে আমাদের মণিমা। বাবার হ্যাঁকে মণিমা যদি না করে দিত, বাবা বেচারি কিছু বলতে পারত না। আমার ছেলেবেলা থেকেই মনে হয়েছে বাবা মণিমাকে নিজের বোনের মতন ভালোবাসত, সঙ্গী কিংবা বন্ধুর মতন মনে করত। শুনেছি দুজনে নানা রকম অদ্ভুত অদ্ভুত কীর্তিও করেছে। আর জ্যাঠামশাইকে বাবা চিরকাল বড় ভাইয়ের প্রাপ্য শ্রদ্ধা ও ভক্তি দেখিয়েছেন। বুড়ো বয়সেও বাবা খুব কম সময়ই দেখেছি জ্যাঠামশাইয়ের সামনে বসে বসে কথা বলছেন। দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলতেন। বড় ভাইয়ের ওপর বাবার ভালোবাসাও কম ছিল না। কিন্তু সংসারের কর্তৃত্বটা বাবাই করেছেন, সেখানে জ্যাঠামশাইকে হাত দিতে দেননি। দাদু নিজে ডাক্তার হলেও তার ছেলেরা ডাক্তারবদ্যি হোক, এটা তিনি হয়তো তেমন করে চাননি। জ্যাঠামশাইকে কলকাতায় ডাক্তারি পড়তে পাঠানো তখনকার দিনে অসুবিধা ছিল। ঠাকুমা ছেলেদের কাজ ছাড়া করতে নারাজ। জ্যাঠামশাই আর বাবা দাদু বেঁচে থাকতেই ব্যবসাপত্র করতে নেমেছিলেন। আমাদের পারিবারিক ব্যবসা ছিল মাইকা মাইন্সের। কি গোলমালে সেটা ছেড়ে দেবার পর রোড বাস আর পেট্রোল পাম্পের। জ্যাঠামশাই পেট্রোল পাম্পগুলো দেখাশোনা করতেন আর বাবা রোড বাসের। জ্যাঠাইমা মারা যাবার পর জ্যাঠামশাই ব্যবসাপত্রে আর মন দিতে পারলেন না। চলছিল কোনো রকমে। শেষে বাবা রোড বাসের ব্যবসা ছেড়ে দিয়ে পেট্রোল পাম্প নিয়েই ছিলেন। মা মারা যাবার সময় পর্যন্ত ওটা টিকে ছিল। মা মারা যাবার পর বাবা নিজেও দেখাশোনা কমাতে লাগলেন। চুরি টুরিতে অনেক টাকা লোকসান গেল। শেষ পর্যন্ত ওটাও ছেড়ে দিলাম আমরা। এখন যা সংসার, তাতে আমাদের অর্থ উপার্জনের প্রয়োজন হয় না। যা আছে মোটামুটি তাতে চলে যায়। কিছু জমি জায়গা, শালের জঙ্গল এখনও আছে। দেখাশোনা অন্যরাই করে। 1000 কয়েক টাকা বছরে বাড়িতে আসে আমাদের। তাতে কোথাও কোনো অসুবিধা হয় না। আমরা এখন আর অত বিত্তশালী নই। লোকে আমাদের অনেক টাকা পয়সা, ধন দৌলত দেখে, কিন্তু সেটা সত্যি নয়। আমার দাদু তার একার জীবনে অনেকটাই করেছিলেন। বাবা জ্যাঠামশাইও যৌবনে ব্যবসাপত্রে মোটামুটি অর্থ উপার্জন করেছেন। হয়তো তখন কোনো বিত্ত ছিল আমাদের। বাবা সেই বিত্তের অহংকারে দিদির জন্য বেমানান পাত্র ধরে এনে বিয়ের পিঁড়িতে বসিয়েছিলেন। আমরা সবাই তখন বাবাকে বাহবা দিয়েছি। কিন্তু এক জ্যাঠামশাইকে দেখে আমার মনে হয়েছিল তিনি আড়ালে এই বিয়েটাকে খুশি মনে মেনে নিতে পারতেন না। অথচ জ্যাঠামশাইয়ের মত ছাড়া এই বিয়ে তো হতো না। তিনি মত দিয়েছিলেন। বাবার অপছন্দকে তিনি অপছন্দ করলেও সেটা বলার সাহস তার হয়নি। একদিন আমি জানি জ্যাঠামশাইয়ের মতন মানুষও দুঃখ করে বলেছিলেন, মেয়ের বাবা হবার চেয়ে জ্যাঠা হওয়া আর অনেক দুঃখ। বাবার সঙ্গে জ্যাঠামশাইয়ের স্বভাবের এই অমিলটা সবচেয়ে বড় করে তখন আমার চোখে পড়ত। একজন যেন নিজের অধিকারটা ভালো করেই বুঝতেন, অন্যজন তার অক্ষমতার কথা। দিদি যদি জ্যাঠামশাইয়ের মেয়ে হতো, আমি জানি দিদিরও বিয়ে হতো না।
জ্যাঠামশাইয়ের মধ্যে যে মানুষটি আছে সে কখনো হাত বাড়িয়ে কিছু নিতে শেখেনি। নিরাসক্ত পুরুষ বলে একটা কথা আছে, তার অর্থটা আমি জানি না, তবে জ্যাঠামশাইয়ের অনেকটা ওই রকম। তেমনই ছিল আমার জ্যাঠাইমা, জ্যাঠামশাইয়ের চেয়ে আরও হয়তো বেশি। ছেলেপুলে হয়নি বলে মণিমার মনে মনে দুঃখ ছিল কিনা আমি কোনোদিন বুঝতে পারিনি। জ্যাঠামশাইকে দেখেও বোঝা যেত না তার মনে মনে কোনো আফসোস আছে কিনা। আমার সঙ্গে জ্যাঠামশাইয়ের সম্পর্কটা অনেক দিন ধরেই কেমন আলগা হয়ে গেছে, বিশেষ করে মা মারা যাবার পর থেকে। আমার কোথাও যেন নিজেকে বড় অপরাধী মনে হয়। খুব অদ্ভুত চিন্তা এটা, কিন্তু চিন্তাটা হয়। মনে হয় সংসারে জ্যাঠামশাইয়ের যা প্রাপ্য ছিল আমরা তা যথার্থই দিইনি। ভগবান যেমন জ্যাঠামশাইকে নিঃসন্তান করেছেন, আমরাও সেরকম নিজেদের প্রাপ্যটুকু পেয়ে তার চোখের সামনে কর্তৃত্বটা দেখিয়েছি। এই অপরাধ বাবার। বাবা মর্যাদা দিয়েছেন বড় ভাইকে, কিন্তু কর্তৃত্বের অধিকার দেননি। নিজের এই অসহায় অবস্থাটার কথা জ্যাঠামশাই নিশ্চয়ই অনুভব করেন, তবু তিনি কোনোদিন কোনো অভিযোগ করেননি। করলে তার অভিমান ঘা খেত হয়তো, কিন্তু আমাদের সংসারের অনেক দুঃখ কমত। অবিন আমাদের পরিবারের যেটুকু দেখে এসেছে সেটুকু তো আজকের। আমাদের পরিবারের এখনকার চেহারাটাই তো সব নয়, তার অতীত আছে নানা শেকড় দিয়ে বাঁধা, তার মূল আছে মাটির তলায়। অবিন কেমন করে সেটা জানবে? অবিন জানে না। সুচিতাকে জ্যাঠামশাই কোন চোখে দেখেন অবিন জানে না। সুচিতার ওপর বরাবরই জ্যাঠামশাইয়ের একটা টান আছে, আমাদের বাড়ির সকলেরই ছিল, জ্যাঠামশাইয়ের সবচেয়ে বেশি। সুচিতা একেবারে জ্যাঠামশাইয়ের মনের মতন ছেলে। দিদির সঙ্গে সুচিতার বিয়ে হয় এই রকম একটা ইচ্ছে জ্যাঠামশাইয়ের ছিল, বাবার ছিল না। আর বাবার ছিল না বলেই জ্যাঠামশাই নিজের মতামত দেননি, দিতে সাহসও করেননি কখনো। বাস্তবে কি সুচিতার পরিবারের কথা ভাবলে আমাদের ভয় হতো। আমরা সুচিতার সম্পর্কে আশা ভরসা রাখতে পারতাম না। মনে হতো যে কোনো দিন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সুচিতা হয়তো আর থাকবে না। দিদি বরাবরই অসম্ভব চাপা, তার চোখ দেখে মন বোঝার উপায় নেই। তবু সুচিতার সঙ্গে দিদির যেরকম ভাবসাব ছিল সেরকম মেলামেশা দিদি অন্য কারোর সঙ্গে করেনি। বিয়ের আগে দিদি এখনকার মতন ছিল না, তার স্বভাব তখনও চাপা ছিল, চুপচাপ করে থাকতেই পছন্দ করত। তবু মুখে যতই কেননা গম্ভীর গম্ভীর ভাব থাক, তার মুখে ছিল হাসি, আনন্দ ছিল। সুচিতাকে দিদির ভালো লাগতো যে তা আমি জানি, সেটা ভালোবাসা কি না তা আমার জানা নেই, হতে পারে নাও হতে পারে। নিজেদের বাড়ির কথা ভাবলে আমার মনে হয় আমরা এমন একটা পরিবারে এসেছি যেখানে মানুষের নিজের ইচ্ছে বলে কিচ্ছু নেই। একমাত্র বাবা নিজের ইচ্ছেকে জানাতে এবং প্রতিষ্ঠা করতে পেরেছেন, আর আমরা তার তলায় চাপা পড়ে গিয়েছি। জ্যাঠামশাই, মা, দিদি, আমিও চাপা পড়তাম, কিন্তু সেই ভয়েই আমি কলকাতা পালিয়ে এসেছিলাম কলেজে পড়ার সময় থেকেই। দিদি বাবাকে শেষকালে শিখিয়ে দিল বাবার হিসেবে সংসার চলে না, আর বাবা সেই থেকে মুখ বুজে ফেললেন। সুচিতার অসুখের কথা জ্যাঠামশাইকে এই বয়সে খুবই দুঃখ দেবে। নিজের আত্মীয় সম্পর্কের কেউ নয় সুচিতা, তবু সুচিতা বেঁচে থাকার মধ্যে জ্যাঠামশাইয়ের অনেকটা শান্তি ছিল। সেই শান্তি আর থাকবে না। জ্যাঠামশাইকে এই বয়সে এই অশান্তি দিয়ে কী লাভ? বৃষ্টির শব্দ কানে নিয়ে আজ সকালে আমার ঘুম ভেঙেছিল। চোখ মেলে দেখি ঘরের মধ্যে বাদলার ছায়া ছড়িয়ে আছে। কাল মাঝরাতে বৃষ্টি নেমেছে। ঘুমের মধ্যে বৃষ্টি নামার শব্দও কানে গিয়েছিল। তারপর আবার ঘুমিয়ে পড়েছি। মুখ ধুতে গিয়ে বাথরুমের জানলা দিয়ে নজরে পড়ল বৃষ্টির ঝাপটায় সামনেটা সাদা হয়ে আছে। কলকাতায় একটানা গরমের মধ্যে এই প্রথম বড় বৃষ্টি। মনে হচ্ছে এই বেলাটা চলবে। বর্ষার এখনো সামান্য দেরি। আবহাওয়াটা প্রথম বর্ষার মতন দেখাচ্ছিল।
চা খাবার সময় নেনু এসে কাগজ দিয়ে গেল। আজ শনিবার আমার অফিসের কাজকর্ম হালকা থাকে। বেলা 12টা নাগাদ কার্টরাইট কোম্পানি থেকে তাদের লোক আসবে, তার সঙ্গে কিছু কাজ আছে, তারপর আমার ছুটি। অফিস ছুটির পর যতীনের সঙ্গে দেখা হবার কথা। আয়নার বিয়ের মোটামুটি সব ঠিক হলেও একটা কথা আছে যতীনের সঙ্গে। সন্ধেবেলায় যেতে হবে একডালিয়ায়। আমাদের অফিসের নন্দকিশোর হইচই করে ছেলের অন্নপ্রাশন করছে। প্রায় অফিস শুদ্ধ লোকের নেমন্তন্ন। গত বছর একটা গুজব ছড়িয়েছিল নন্দকিশোর নাকি ডিভোর্সের জন্য উকিল বাড়ি ছুটোছুটি করছে। এই বছরে একেবারে আলাদা ব্যাপার। ছেলের অন্নপ্রাশনের জন্য দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে। নন্দকিশোর খানিকটা পাগলা ধরনের। তার মাথায় যখন যেটা ঢোকে তাই নিয়েই মেতে থাকে। কাগজের পাতাগুলো উল্টে যাবার সময় একটা সিগারেট ধরালাম। কাল দিনে দুপুরে কলকাতায় একটা ব্যাংক ডাকাতি হয়েছে। খবরটা পড়ে মনে হলো আজকাল ডাকাতরা খাতিরের মানুষ। আজ অফিসে গিয়ে এই ডাকাত সম্পর্কে যে নানা রকম গল্প শোনা যাবে তাতে আমার সন্দেহ নেই। ডাকাতির পাশাপাশি আরও একটা ছোট খবর রয়েছে। কর্পোরেশনের মিটিংয়ে একজন কাউন্সিলর অন্য একজন কাউন্সিলরকে রাগের মাথায় জুতো ছুঁড়ে মেরেছে। আজকাল এইসব তো হামেশাই হয়। আমার কাছে এই ধরনের খবরের কোনো মূল্য নেই। আমাদের চারপাশে প্রত্যহ যা হয় প্রত্যেকটি খুঁটিনাটির সঙ্গে নিজেকে জড়াতে হলে বাঁচা যায় না। ব্যাংক ডাকাতি, জুতো মারামারির সঙ্গে আমার কোথাও কোনো যোগ নেই। বাস্তবিক আমি এইসব ব্যাপারে কোনো উৎসাহ অনুভব করি না। নেনু বাজারে যাবে, টাকা নিতে এলো। নেনু আমার বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। আজ 4-5 বছর আগেই রান্নাবান্না, ঘরদোর দেখাশোনার জন্য আমি বাড়ি থেকে লোক এনেছিলাম। অনাদি বয়স্ক মানুষ, দেশের লোক। নেনু গত বছর কালী পুজোর পর কেমন করে যেন এই বাড়িতে ঢুকে গেল। এখন তাকে সরানো মুশকিল। আমি একলা মানুষ, আমার জন্য 2টো লোক রাখার দরকার নেই। মাঝে মাঝে নিজেরই খুব খারাপ লাগে। নেনুকে বলি, তুই আমার সঙ্গে বাড়িতে চল, ওখানেই থাকবি। কিন্তু নেনু কলকাতা ছেড়ে যেতে নারাজ। এই শহরের নেশা বেটাকে পেয়ে বসেছে, আমারই মতন আর কি। পাশের ফ্ল্যাটের আশুদা আসছে। সিঁড়িতে আশুদার কাশির শব্দ। সকালের দিকে কাশিটা আশুদার বরাবরের। ভয়ঙ্কর সিগারেট খায়, স্মোকার্স কাফ না কি বলে যেন, তাই। ঘরে এসে আশুদা বলল, খবরটা শুনেছ নাকি সুভাষ? না না, কিসের খবর? রেডিওর? আমি আবার রেডিওর খবর শুনি না। আরে রেডিওর খবর কে বলেছে? পাড়ার খবর। পাড়াতেও ডাকাতি হয়ে গেল নাকি আশুদা? ওই যে রায়দের বাড়িতে একটা মেয়ে আছে না, সুইসাইড করেছে তো। হ্যাঁ, সুইসাইড? আজ মর্নিংয়ে, আর্লি মর্নিংয়ে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেছে। এতক্ষণে হয়তো মারাই গেছে। আপনাকে কে বলল? আরে বাবা, সমস্ত পাড়া জেনে গেল আর আমি জানবো না? ঘুম থেকে উঠেই শুনলাম, তোমার বৌদি বলল। তারপর বাজার করে ফেরার সময়ও তো খবর নিলাম। রায়দের সেজো মেয়েটা, ওই যেটা থিয়েটার করে বেড়াতো, অ্যামেচার অ্যাক্ট্রেস, লীলা টিলা কি যেন নাম একটা। ও আচ্ছা। তুমি চিনতে নাকি? না, আমি দেখেছি। আমি শুনলাম আর্সেনিক পয়জন, আর একজন বললে স্লিপিং ট্যাবলেটস। মেয়েটা একেবারে যাচ্ছে তাই হয়ে গিয়েছিল, বুঝলে? অবাধ্য, বেপরোয়া, রুড। বাড়িতে নাকি বেশিক্ষণ থাকতো না। আজকাল তো আবার শুনছি মদ টদও খেতে শুরু করেছিল। কি যে দিনকাল হয়ে গেল, মেয়েরাও মদ খাচ্ছে। চুপচাপ বসে থাকলাম। মেয়েটিকে মনে করতে কষ্ট হচ্ছে না। পথে ঘাটে, ট্রামে, দোকানে অজস্রবার দেখেছি। কিছুদিন আগেও ওকে এক রাত্রে বাড়ি ফিরতে দেখেছি। মেয়েটা উদ্ধত প্রকৃতির ছিল কি না জানি না, কিন্তু তার চেহারায় একটা উদ্ধত ভাব ফুটে উঠত। আশুদা নিজেই বলল, ওদের ফ্যামিলিটাই তো ছন্ন ছড়া, কেউ কারোর তোয়াক্কা করে না, যে যার নিজের মতন। অথচ বেশ বড় ফ্যামিলির ছেলে মেয়ে ওরা, বুঝলে সুহাস? নৃপেনের বাবা ডিএম ছিলেন সেই আগেকার দিনের। ছেলে মেয়েগুলো কীরকম হয়েছে দেখো। একটা বদ্ধ মাতাল, একটা চিট, মেয়ে 3 ধরনের লাইফ।
বড়টা তো বিয়ে করেছে সেই দিন, কিন্তু স্বামীর বাড়ি যায় না। সে বেটা শ্বশুর বাড়ি এসে বউকে নিয়ে ট্যাক্সি করে হাওয়া খেয়ে আবার যথাস্থানে ফেরত দিয়ে যায়। হ্যাঁ, কী সব বিচিত্র ব্যাপার। আমি লীলার কথা ভাবছিলাম। মাস 2-3 আগে এই পাড়ার ছেলেদের কিসের একটা চ্যারিটিতে আমায় ওদের থিয়েটার দেখতে যেতে হয়েছিল। লীলা অভিনয় করেছিল সেখানে, কিন্তু মন্দ করেনি। আমি জিজ্ঞেস করলাম, তা হঠাৎ সুইসাইড করার কি হলো? আমি কিছু শুনিনি। বাড়ির গন্ডগোল হতে পারে, প্রাইভেট অ্যাফেয়ারও হতে পারে, আবার রোগ টোগও হয়ে থাকতে পারে। রোগ? মেয়েরা মদ টদ শুরু করলে নানা বেয়ারা রোগে পড়ে তো, তাই তো শুনি। যাকগে, পাড়ার মেয়ে সুইসাইড করেছে শুনলে কেমন যেন লাগে হে। আশুদার দিকে কয়েক পলক তাকিয়ে থাকলাম। এই মানুষটি যে পাড়ার গেজেট তা ঠিক নয়, তবে মেলামেশা অনেকের সঙ্গেই, খোঁজ খবরও নানা রকম রাখে। পাড়ার কেচ্ছা, বাড়ির কেচ্ছা গেয়ে বেড়ানোর স্বভাব আশুদার নয়। লীলার আত্মহত্যা করতে যাওয়ার খবরটা যে আশুদাকে সামান্য বিচলিত করেছে সেটা বোঝা যাচ্ছে দেখে। আমি বললাম, চা খাবেন নাকি? না না, আজ চা খাবো না। আজ আমার তাড়াতাড়ি বেরোতে হবে। অফিস ছুঁয়ে যাবো সেই শ্রীরামপুরে। কেন, সেখানে আবার কি? আরে, তোমার বৌদির মামা ঠ্যাং ভেঙে পড়ে আছে, একবার গিয়ে দেখি কেমন আছেন। আমিও হেসে ফেললাম। সিগারেটটা শেষ করে উঠতে উঠতে আশুদা বলল, বুঝলে সুহাস, আমাদের বাঙালি মধ্যবিত্ত সংসারটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। মা বাপ ভাই বোন এ আর এক হাতের 5টা আঙুল নয়, কেউ কারোর সঙ্গে জোড়া নয়। এক একজন এক এক দিকে ছিটকা পড়েছে। একটা সময় মা দুর্গার প্রতিমা তৈরি হতো সকলকে সঙ্গে নিয়ে। আজকাল স্টাইল হয়েছে সেপারেট কার্তিক গণেশ আর সেপারেট লক্ষ্মী সরস্বতী। এটা সেপারেশনের যুগ হে। আলাদা থাকবো, আলাদা করব, সবই আলাদা। আমি তোমার বৌদিকে তো বলি, 8 বছর ধরে আমার গা ঘেঁষে পড়ে আছো, তুমি কেমন মানুষ হে? এসো সেপারেট হয়ে যাই। কি বলে যে আজকাল ব্যক্তি স্বাতন্ত্র, ওটাতন্ত্র রক্ষা করি। তা ভাই, তোমার বৌদি খুব শেয়ানা, বলে একসঙ্গে আছি বলে বুঝতে পারছো না, আলাদা হলেই আর একটা বউ জোটাবে, কত স্বাদ। আশুদা, বলো ব্রাদার, বলো। আপনি কিন্তু এখনো পুরনোই থেকে গেলেন। আমি যতটা পুরনো, আমার বাবা তার চেয়েও পুরনো ছিলেন, আর ঠাকুরদা আরও পুরনো, বুঝলে? কার কাছে কোনটা পুরনো বোঝা মুশকিল। কিন্তু ব্যাপারটা কি জানো, বাজারে গভর্নমেন্ট নতুন কয়েন ছাড়লে দিন কতক লোকে তাই নেবার জন্য হুড়োহুড়ি করে, কদিন পরে সেটাই কিন্তু পুরনো। দ্য নিউ বিকামস ওল্ড। আমি পুরনো, তাতেই আমি খুশি ভাই। আশুদা চলে গেল। এই ফ্ল্যাটে আসার পর আজ 3 বছর আমি আশুদার পাশাপাশি রয়েছি। আশুদারা এই ফ্ল্যাটে 7 বছর। 2টি ছেলে মেয়ে নিয়ে দিব্যি আছে আশুদা। তবে তার বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় হয় প্রায়ই। বাইরের আত্মীয় স্বজনের যত রকম ঝঞ্ঝাট সব আশুদাকে বইতে হয়। কিছুদিন আগেই এক মামাতো বোন এসেছিল অপারেশন করাতে। আশুদাকেই সব ব্যবস্থা করতে হলো। রত্নাবৌদি মানুষটিও বড় চমৎকার। আমার চেয়ে বয়সে ছোট, ঠাকুরপো বলে ডাকেন। ভালো তরিতরকারি করলে নিজেই দিয়ে যান। আর আশুদার মেয়ে রিমকি আমার প্রায় বন্ধু, তাকে আমি নিমকি বলি। আশুদা চলে গেলে দাড়ি কামাবার জন্য উঠে পড়লাম। লীলার আত্মহত্যার খবর এই সকালটাকে মাটি করে দিচ্ছিল। মেয়েটিকে আমি যতটুকু চিনি সেইটুকু মুখের চেনা, তাতে অভিভূত হওয়া যায় না, দুঃখ পাওয়াও খুব স্বাভাবিক নয়। ওই ধরনের একটি মেয়ের আত্মহত্যার কথা শুনলে মানুষ যেটা বোধ করে সেটা কৌতূহল। সেই রকম কৌতূহল আমার হচ্ছিল না, কিন্তু অন্য কথা আমার বারবার মনে পড়ছিল। লীলাদের পরিবারের মতন পরিবার কেমন করে হয়, কি করে হয়? আশুদা না বললেও আমি জানি ওদের পরিবারটা অদ্ভুত। চোখে মুখে ওদের পরস্পরের মধ্যে কিছু মিলটিল থাকলেও অন্য কোথাও মিল নেই। পরস্পরকে সহ্য করতেও পারে না। বড় ভাই নৃপেন একদিন লন্ড্রিতে তার প্যান্ট জামা নিতে গিয়ে
ছোট ভাই মৃগেনের গলা টিপে ধরেছিল। আমি একদিন নিজের চোখে দেখেছি দুই বোন একই ট্রাম থেকে নেমে দুটো আলাদা রিক্সা ভাড়া করে বাড়ি ফিরছে। বোধহয় সাংসারিক ঝগড়ার সময় ছাড়া ওরা একজন অন্যজনের সঙ্গে কথাও বলে না। এই ধরনের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের তুলনা করলে আমি যেন আশ্চর্য এক অহংকার ও আনন্দ অনুভব করি। কেন করি সেটা বোঝা কঠিন নয়। মানুষকে খুব বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে নেই, অন্তত আমার মতন সাধারণ লোকের নয়। খুঁটিয়ে দেখলে ছোটোখাটো দোষ অনেক চোখে পড়ে। চোখে পড়াটা খারাপ নয়, কিন্তু আমাদের স্বভাব দোষগুলোকে আমরা নিজের স্বার্থে লাগাবার চেষ্টা করি। অনেক সময় আমার মনে হয়েছে আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষকে আমি যদি চুল চেরা বিচার করি তাহলে আমি যে কোনো অসঙ্গত কাজ করার সমর্থন পেয়ে যাব। বাবার চেয়ে অনেক বেশি অহংকারী, কর্তৃত্বপরায়ণ আমি হতে পারি না কি? এখন আমি আমাদের পরিবারের বড় ছেলে। আমি যদি সংসারের মাথায় চড়তে চাই নিশ্চয়ই পারি। জ্যাঠামশাইকে অসম্মান না করেও পারি, দিদিকে তার ঘর থেকে না সরিয়েও পারি। কিন্তু আমার সে কাজ করতে বিন্দুমাত্র ইচ্ছে, উৎসাহ, আগ্রহ হয়নি, হবেও না। আমাদের বাড়ি থেকে ঘুরে এসে অবিন একদিন আমায় ঠাট্টা করে জিজ্ঞেস করেছিল, সুহাস, তোমাদের বাড়ির বাঁধনটা কি? আমি বলেছিলাম, তুমি যে চোখ বুজে থাকো তা আমি তো মনে করি না। আমায় তুমি ঘাঁটাতে চাইছো। তাহলেও বলছি, আমরা নিজেরাই নিজেদের বাঁধতে দিয়েছি। ধরে বেঁধে যেটা বাঁধা হয় সেটা হলো শাস্তি। পুলিশে যেমন চোরকে বাঁধে, আমরা তো চোর নই হে, ভদ্রজন। অবিন অবশ্য জবাবে কিছু বলেনি। লীলাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির তফাৎটা এইখানেই। তারা মা ছেলে মেয়ে মিলে এক বাড়িতেই থাকে, কিন্তু তারা যে যার নিজের রাস্তায় ছিটকে যাবার জন্য সব সময় তৈরি। নেহাত বাড়িটা কিংবা টাকা পয়সা অথবা কোনো স্বার্থ তাদের জোর করে বেঁধে রেখেছে এক জায়গায়। আমরা তা নই। আশুদা ঠিকই বলেছে, আজকাল সমস্ত সম্পর্কই ভাঙার মুখে। দাড়ি কামানো হয়ে গেল, আর এক কাপ চা খেয়ে স্নান করতে চলে গেলাম। দুপুরে ছুটির পর যতীন এলো। বললাম, চল নিরিবিলি কোনো জায়গায় যাই, কথা আছে। চৌরঙ্গিতে আমাদের একটা নিরিবিলি বসার জায়গা আছে। যতীন ঠান্ডা বিয়ার নিয়ে বসল। বিয়ারটা ও খেতে পারে, আমি কফি নিয়েই বসলাম। তার মানে এই নয় যে আমি কোনোদিন মদ্যাদি স্পর্শ করিনি। বছরে এক আধবার বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে বসে করেছি, কিন্তু তেমন কিছু সুখ পাইনি। যতীন বিয়ার খেতে খেতে বলল, হ্যাঁ, এবার বল। আমি সিগারেট ধরিয়ে অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, কথাটা আমার তোকে আগেই বলা উচিত ছিল। আমি বলিনি এই জন্য যে আমার ছোট বোনের বিয়ের ব্যাপারটা কত দূর গড়ায় তা না দেখে এসব কথা বলার কোনো মানে হয় না। কি বলছিস? দেনা পাওনার কথা বলছিস? আরে না না, ওসব টাকা পয়সার কথা নিয়ে আমার মাথা ঘামাবার কিছু নেই। জ্যাঠামশাই চিঠিপত্রে ওটা লিখে দিয়েছে, কিন্তু এটা অন্য কথা। কি কথা? বলতে আমার অস্বস্তি এবং কুণ্ঠা হচ্ছিল, অথচ এই কথাটা আর ফেলে রাখা যায় না। জ্যাঠামশাই এবার আমার চিঠিতে বিশেষ করেই কথাটা পরিষ্কার করে নিতে বলেছেন। আমি বললাম, যদিন কথাটা আমাদের ফ্যামিলির ব্যাপার, এটা একটা সিক্রেট। আমি চাই না এই কথাটা অন্য কানে যাক। যতীন আমার দিকে অবাক চোখে চেয়ে থাকল। সে বুঝতে পারছিল না আমাদের মতন পরিবারে কী এমন গোপনীয়তা থাকতে পারে। একমুখ সিগারেটের ধোঁয়া গিলে আমি বললাম, তুই জানিস যে আমার একটা দিদি আছে? তোর কি মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? দিদি আছে, শালা তোর দিদি আছে, এটা কি নতুন কথা নাকি? আরে না না, কথাটা নতুন নয়, কিন্তু দিদি মানে আমার দিদি যে কিছুতেই বিয়ে থা করতে রাজি হলো না বলে তার বিয়ে হয়নি, মানে এটা সত্যি কথা নয়। কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি যে অসুখ বিসুখের জন্য বিয়ে করেনি। অবশ্য আমাদের সেসব কথা কেউ জিজ্ঞাসা করেও না, আমরাও কিছু বলি না। কিন্তু ব্যাপারটা তার নয়। মানে আসলে দিদির একটা জায়গায়, মানে খুব বড় জায়গাতেই বিয়ে হয়েছিল। তোরা যাকে বনেদি বাড়ি বলিস সেই রকমই বনেদি বাড়িতে। বিশাল বড় লোক। স্বামীটা স্কাউন্ড্রেল, রাস্কেল, দুশ্চরিত্র ছিল।
দিদি বিয়ের পর মাস 7-8 শ্বশুরবাড়িতে ছিল, তারপর মানে বাড়িতে ফিরে আসে। সেও আজ প্রায় 1.5 যুগ আগের কথা। দিদির শ্বশুরবাড়ির কারোর সঙ্গেই আর আমাদের কোনো সম্পর্ক নেই, মানে দিদিরও সম্পর্ক নেই। তুই এখন একে যা খুশি তাই বলতে পারিস। যদি বলিস ডিভোর্স তবে তাই, মানে এটা না জানিয়ে তো আমরা মানে আমাদের ছোট বোনের বিয়ে দিতে পারি না, আর উচিতও নয়। যতীন আগাগোড়া আমার মুখ দেখছিল। সে যে অগাধ জলে পড়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। যতীনের ভুরু কোঁচকাল, চোখ তীক্ষ্ণ হলো, মুখে সামান্য ঘামও দেখা দিল। দুশ্চিন্তা, বিস্ময়, বিমূঢ়তায় তার মুখ যেন অন্ধকার হয়ে এলো। আমি চুপ করে বসে যতীনের মুখ থেকে কিছু শোনার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলাম। অনেকটা বিয়ার একসঙ্গে খেয়ে ফেলল যতীন। চুরুটটা ধরাতে ধরাতে তার চশমাটা চোখে পড়ে নিল। আমি বললাম, কিরে, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি আগেভাগেই কথাটা বলতে চাইছিলাম না, মানে আননেসেসারি বলে লাভ কি, এখন মোটামুটি ফাইনাল হয়ে এসেছে বলেই বলছি। সুহাস, তুই খুব ছেলে মানুষই করেছিস। তুই, আমি বা আমাদের বন্ধু বান্ধবরা কি, তার ওপর আমাদের কিন্তু ফ্যামিলি ডিপেন্ড করে না। মাথার ওপর বাপ মা রয়েছে, আমাদের সংসারে ওই বুড়ো বুড়ির দল পাহারাদার হয়ে আছে এখনও। যতক্ষণ ওরা বেঁচে আছে ওই জায়গায় আমাদের মাথা নুইয়েই ঢুকতে হয়। আর তাছাড়া এটা হিন্দু সমাজ, বুঝলি? তুই আমায় ভুল বুঝিস না। আমরা সব কিছু গ্রহণ করব এমন কথা তোকে কে বলল? আমার মনে মনে এই ভয়টাই ছিল। অস্বস্তি, লজ্জা, দুশ্চিন্তায় আমার কেমন যেন হচ্ছিল। আমি বললাম, সমাজ নিয়ে আমি তর্ক করতে চাই না যতীন। হিন্দু সমাজের হিন্দুত্ব কোথায় তা তুই আমি সমানই জানি। আমিও তো তাই বলছি। তর্কটা তোর বাড়িতে বসে আমরা করতে পারি, বন্ধুবান্ধব মিলে, সেটা জমবে। অবিন হতচ্ছাড়া ট্রাম্পের পর ট্রাম্প করে যাবে, কিন্তু তর্ক দিয়ে কি আমাদের সংসার চলে? হ্যাঁ, তা চলে না, কিন্তু বিবেচনা বলেও তো একটা কথা আছে, বোধবুদ্ধি বলে জিনিস আছে। হয়তো আছে, কিন্তু কার কাছে, কখন? তুই কেন এটা বুঝতে চাইছিস না? এই কথাটা যদি গোড়ায় বলে নেওয়া যেত তাহলে আজ অন্যরকম দাঁড়াতো। হয় কথাবার্তা বন্ধ হয়ে যেত, নয় আজকের অবস্থায় এসে দাঁড়াতো। যদি পিসিমাদের বাড়িতে সব জেনে শুনে কথাটা এগিয়ে নিয়ে যেত, আমরা কি আর করতাম না। এখন কথাটা বলতে গেলেই ওরা অন্যরকম ভাববে। ভাববে না? বাহ, আমরা কথাটা ইচ্ছে করে চেপে রেখেছিলাম। না মানে তা কিন্তু নয় যতীন। আমি জানি তা নয় সুহাস, কিন্তু বিয়েটা আমার ছেলের নয়, এমনকি আমার সহোদর ভাইয়েরও নয়। এটা পিসিমার ছেলের ব্যাপার। তুই আমার পজিশনটা বুঝে দেখ। আমি চুপ করে থাকলাম, যতীনও চুপ। আমরা কেউ কারোর দিকে বড় একটা তাকাচ্ছিলাম না, বা তাকালেও বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না। আমার মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, তবু অনুভব করছিলাম আমাকে নিশ্চয়ই বিমর্ষ, ক্ষুব্ধ, বিরক্ত দেখাচ্ছিল। অসম্ভব হতাশ হয়ে পড়েছিলাম। যতীন গম্ভীর, চুরুটে ধোঁয়া ছিল না। হঠাৎ অধৈর্য এবং বিরক্ত হয়ে যতীন বলল, তুই একেবারেই ছেলে মানুষ, তোর কোনো সাংসারিক বুদ্ধি নেই। আমারই ভুল হয়েছিল, যে আমার উচিত ছিল তোর সঙ্গে এইসব কথা না বলে তোর বাড়ির সঙ্গে কথা বলা। সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে আমি জানালা দিয়ে উদাসভাবে তাকিয়ে থাকলাম। বৃষ্টি কেটে গেছে দুপুরেই, মেঘলা রয়েছে। যতীন বলল, যাগে, দেখা যাক কি করা যায়। আমি ওর দিকে আর তাকালাম না। আর একটু বসে থেকে বললাম, তুই একটু বস, আমি একটা ফোন করে আসছি। ফোন করার নাম করে আমি আড়ালে এসে চোখ মুখ ধুতে গেলাম। আমার আর বাড়ি ফেরা হলো না। ভেবেছিলাম যতীনের সঙ্গে কথাবার্তা শেষ করে বিকেলেই বাড়ি ফিরব, তারপর সন্ধ্যের মুখে যাব একডালিয়ায় নন্দকিশোরের বাড়ি। যতীন আমার মন খারাপ করে দিল। কিছু আর ভালো লাগছিল না। চৌরঙ্গিতে দাঁড়িয়ে যতীনের সঙ্গে শেষ কথা হলো। সে বলল কালকেই সে তার পিসিমার বাড়িতে যাবে, যদি পারে পিসিমার বাড়ি ঘুরে সন্ধে নাগাদ আসবে আমার কাছে।
যতীন চলে যাবার পর আমি কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। কি যে হয়ে গেল আমি যেন ভালো করে বুঝতেই পারছিলাম না। এতটা এগিয়ে এসে আমরা থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হচ্ছি। আমায় কে কি বলবে, কি হবে, এইসব ভাবতে ভাবতেই মাথা ধরে আসছিল। চোখের সামনে অদ্ভুত এক ফাঁকা ভাব দেখছিলাম। মেঘলা আবার কখন ঘন হয়ে এসে বড় বড় ফোঁটায় এক ঝাপটা বৃষ্টি দিয়ে রাস্তা ভিজিয়ে চলে গেল। বাড়ি ফিরে স্নান সেরে নন্দকিশোরের বাড়ি যেতে আমার আর ইচ্ছে করছিল না। অথচ একডালিয়ায় না গিয়ে উপায় নেই। ভেবে দেখলাম কিছু একটা কিনে এই বেলায় অন্নপ্রাশনের নেমন্তন্নটা সেরে আসা যেতে পারে। নন্দকিশোর চেঁচামেচি করবে, তা করুক, ওকে বুঝিয়ে চলে আসা যাবে। শনিবার বিকেল হয়ে গেছে কখন। এদিকের দোকানপত্র 12 আনাই বন্ধ। খানিকটা খোঁজাখুঁজি করে বড় রকমের একটা খেলনা পাওয়া গেল। ওখান থেকেই ছুটলাম একডালিয়ায়। নন্দর বাড়ি থেকে বেরুতে বেরুতে সন্ধে। পাতলা করে বৃষ্টি নেমেছে। মাথা বাঁচিয়ে বাঁচিয়ে হাঁটি খানিকটা। ট্রামে বাসে ভিড়। কোন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি তাও যেন আমার স্পষ্ট খেয়াল হচ্ছিল না। খুব অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। যতীনের কথাবার্তা থেকে আমার আর ভরসা হচ্ছিল না। অমলদের বাড়ির ওপর আমার রাগ হচ্ছিল। এত কুসংস্কার তোমাদের! আমরা তো মিথ্যে বলছি না কিছু। যা ঘটেছে, যা হয়েছে তাই বলছি। দিদির বিয়ের সঙ্গে আয়নার বিয়ের কি সম্পর্ক? তোমরা কি ভাবো আমাদের? যাও না, একবার দেখে এসো আমার দিদিকে। তার রূপ তোমাদের কানা করে দিতে পারে। তার চরিত্র, স্বভাব, গুণ তোমরা আর কটা মেয়ের মধ্যে পাবে? আমি বলছি, দিদিকে দেখলে তোমাদের ধারণা পাল্টে যাবে। বৃষ্টিটা আচমকাই যেন জোরে এসে গেল। জলের ঝাপটা বাঁচিয়ে হঠাৎ হাত তুললাম। সামনে দিয়ে একটা ট্যাক্সি চলে যাচ্ছিল। ট্যাক্সিটা যেতে যেতেই খানিকটা এগিয়ে দাঁড়িয়ে পড়ল। কয়েক পা দৌড়ে ট্যাক্সির কাছে যেতেই দেখি একটা মেয়ে ট্যাক্সির মধ্যে উঠছে। তার গায়ে হালকা রঙের শাড়ি, হাতে ছাতা। যাহ, ট্যাক্সিটা হাতছাড়া হয়ে গেল। আশ্চর্য তো, আমি হাত বাড়িয়ে ডাকলাম আর অন্য একজন উঠে বসল। একটা কিছু বলবার ইচ্ছে হচ্ছিল, অথচ এক্ষেত্রে কি বলা যায়? ট্যাক্সি ড্রাইভার কিছু বলার আগেই গাড়ির ভেতরের মেয়েটি আমায় বলল, আসুন। দরজাটা তখনও খোলা। মনে হয় মেয়েটি আমায় দেখেছে। তার মুখের দিকে তাকিয়ে দেখি আমাদের ফ্ল্যাটের উল্টো দিকের সেই মেয়েটি। মুখে সেতির দাগ। খানিকটা বিমূঢ় হয়ে কিছু বলতে চাইবার আগেই মেয়েটি আবার বলল, আসুন, আমি বাড়িই যাচ্ছি। উঠে পড়লাম। বাইরে ঝিরঝিরে বৃষ্টি হঠাৎ তীব্র হয়ে বেশ শব্দ হচ্ছে। ট্যাক্সিটা ছেড়ে দিল। রুমাল বের করে মুখ মাথা মুছতে মুছতে কৈফিয়তের মতন করে বললাম, একটু আগে আমি হাত তুলেছিলাম, ভেবেছিলাম ট্যাক্সিটা আমার ডাক শুনেই দাঁড়িয়েছে। আপনিও যে ডেকেছেন বুঝতে পারিনি। তাতে আর কি? রুমালটা ভিজে গেল। পকেটে তো রাখা যায় না, হাতের মুঠোয় ধরে থাকলাম। ভিজে গিয়েছেন? না, তেমন একটা নয়, ওই সামান্যই। আপনি তো আমাদের পাড়ায় নতুন এসেছেন। হ্যাঁ, আপনাকে আমি দেখেছি। আপনাদের ফ্ল্যাটের উল্টো দিকেই আমার ফ্ল্যাট। আমার নাম সুহাস মিত্র। আপনার ফ্ল্যাটটা আমি জানি। আমার নাম হিন্দুমতি হালদার। আমি সামান্য মুখ ফিরিয়ে ইন্দুকে দেখছিলাম। সামান্য হেসে বললাম, বাহ, আপনার নামটা তো বেশ। আপনাকে আমি প্রায়ই দেখি স্টেথোস্কোপ হাতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার। আচ্ছা, আমারও তাই মনে হতো। তবে কিছু মনে করবেন না, মানে আমি একেবারে নভিস। মানে আমি ঠিক বুঝতে পারতাম না যে আপনি স্টুডেন্ট না ডাক্তার। হ্যাঁ, আমি ডাক্তার, গত বছরই পাশ করেছি। একটু চুপচাপ। ইন্দুকে স্বাভাবিক বেশে বড় একটা দেখিনি। আজই দেখলাম মাথার চুল ঘাড় পর্যন্ত, কোনো বিনুনি টিনুনি নেই, খোঁপাও নয়, সাধারণভাবেই আঁচড়ানো। বাতাসে হয়তো সামান্য এলোমেলো হয়ে আছে। ঘাড় পরিষ্কার, গলা মাঝারি লম্বা রকম। মুখটি সুশ্রী, তবে খুব সাদামাটা দেখাচ্ছিল। গায়ের শাড়িটি হালকা নীলচে রঙের, ছোট ছোট ফুলের ছাপ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কোনো কলেজের সঙ্গে অ্যাটাচড? হ্যাঁ, আমাদের তো কলেজের সঙ্গে কিছুদিন থাকতে হয়। আজ আপনার কলেজ ছিল না? সকালে ছিল, বিকেলে ছুটি নিয়েছি।
আমরা আগে এইদিকেই থাকতাম, দেখা করতে এসেছিলাম দু একজনের সঙ্গে। ও আচ্ছা, আমি এসেছিলাম এক বন্ধুর ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন রাখতে। সোজা অফিস থেকে এসেছি একরকম। বলে আমি আমার পোশাক আশাকটা যেন দেখালাম ইন্দুকে। ইন্দু কিছুই বলল না। ট্যাক্সিটা বেশ জোরেই যাচ্ছিল, বৃষ্টি পড়ছে, রাস্তার আলোগুলো বৃষ্টির মধ্যে ঝাপসা দেখাচ্ছিল। ব্রেক করে ড্রাইভার দাঁড়ালো। আলো পাবার পর ল্যান্ডসডাউনে ঢুকে পড়ল পাক্ষে। আজ আমাদের পাড়ায় একটা স্যাড ব্যাপার হয়েছে, আপনি শুনেছেন? না তো, কি হয়েছে? একটা মেয়ে সুইসাইডের চেষ্টা করেছিল। ও মাই গড, সুইসাইড? হ্যাঁ, মানে তাই তো শুনলাম। আর্সেনিক পয়জন কিংবা স্লিপিং ট্যাবলেটস। ইন্দু আমার দিকে তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে তার গলার সরু হাড়টায় আঙুল ঘষছিল, জড়াচ্ছিল। লকেটটা শাড়ির আঁচলের পাশে দুলছিল। আমি ঠিক জানি না, মানে আপনি কি বলেন? আর্সেনিক কি ভয়ঙ্কর বিষ? হ্যাঁ। মেয়েটিকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। স্লিপিং ট্যাবলেটসও তো শুনেছি ডেঞ্জারাস। হ্যাঁ, দুটোই খুব খারাপ, কিছুই বলা যায় না। ওর কথা বলার ধরনটা পুরোপুরি পেশাদারি না হলেও অনেকটা সেই রকম। তার বলার ভঙ্গিতে হয়তো সে সবে পাশ করা মেয়ে ডাক্তার বলে আমার কেমন মজাই লাগলো। আবার দুজনেই চুপচাপ, কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। জানালার বন্ধ কাচের জন্য গুমোট হতে শুরু করেছে। আমার দিকের কাজটা সামান্য নামিয়ে দিলাম। এলোমেলো করে বৃষ্টি পড়ছে, বাতাস বেশ অস্থির। রাস্তার বাতিগুলো মাথা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। কলকাতায় বর্ষা নামলে সন্ধ্যের দিকে রাস্তার বাতিগুলো দেখলে আমার কেমন ছেলেবেলার কথা মনে পড়ে। আমরা মাঠে ময়দানে বর্ষার মধ্যে খেলে ধুলে বাড়ি ফেরার সময় যেমন চৌকাঠের কাছে থমকে দাঁড়িয়ে থাকতাম, টপ টপ করে জল ঝরে পড়তো সর্বাঙ্গ দিয়ে। এই বাতিগুলোকে সেই রকমই মনে হয়। কেন হয় জানি না, কোথায় যে মিল তাও বুঝতে পারি না। ঠান্ডা বাতাস লাগছিল চোখে মুখে, আরাম পাওয়ার মতন বর্ষা। বোবার মতন বসে থাকতে অস্বস্তি হচ্ছিল। কথা বলার মতন আর কিছু খুঁজেও পাওয়া যাচ্ছে না। পাড়ার মেয়ে লীলার আত্মহত্যা করার কথাটা বলে কি ভালো করলাম? কি ভাবছে ইন্দু? লীলা কি বাস্তবিক মারা গেছে? বেঁচে যাওয়াই ভালো, অকারণে মরবে কেন? ইন্দুর পারিবারিক পরিচয় নেওয়া উচিত হবে কি না ভালো করে না বুঝেই আমি জিজ্ঞেস করলাম, আপনাদের ব্যালকনিতে একজন এজেড ভদ্রলোককে মাঝে মাঝে দেখি, উনি কি আপনার বাবা? না, মামা। আমার বাবা বেঁচে নেই। ও, আমরা মামার কাছেই মানুষ। আমার বাবাও মারা গেছেন বছরখানেক আগে, মা তো আরও আগে। এখন আমাকে একরকম অরফ্যানই বলতে পারেন। তবে জ্যাঠামশাই রয়েছেন, দিদি আছেন, আর ছোট বোন আছে একটি। এখানে? না না, এখানে না, আমি এখানে একাই থাকি, ওরা বাড়িতে থাকে। আমাদের বাড়ি বিহারে। হো, তাই বলুন। আপনার ফ্ল্যাটটা আমাদের ঠিক উল্টো দিকে। মা সব খোঁজ খবরই রাখেন। আপনাদের বাড়িতে শাড়ি টাড়ি তো ঝোলে না, মা একদিন বলছিল অবশ্য। হ্যাঁ, তা ঠিক। বাঙালি বাড়িতে শাড়ি টাড়ি না ঝুললে বোঝা যায় যে বাড়িতে মেয়েরা নেই। আপনাদের আর কে কে আছেন? মা, মামা আর আমার এক মামাতো ভাই আর নিজের এক বোন আছে। ট্যাক্সিটা আমাদের পাড়ার কাছাকাছি এসে গেল। বৃষ্টি আছে, তবে তার আচমকা দাপটটা কমেছে। রাস্তার দোকান ঘেঁষে অনেকেই দাঁড়িয়ে। বৃষ্টির মধ্যে কেউ কেউ পা চালিয়ে চলে যাচ্ছে। মাথার ওপর একটা প্লেনের শব্দ। কোথাও চলে গেল আর কি। ইন্দুর গায়ের পাশ দিয়ে একটা গন্ধ উঠছিল অনেকক্ষণ থেকে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কিসের গন্ধ। প্রসাধনের নিশ্চয়ই, কিন্তু কেমন প্রসাধন? ইন্দুর চোখ, মুখ, চুল, কোথাও তো প্রসাধনের এমন কিছু দেখা যাচ্ছিল না যেটা চোখে পড়ে। খুব সাধারণ প্রসাধনও আমার নজরে আসেনি। গন্ধটা এবার অবশ্য আমার নাকে ধরা পড়ল ওডিকোলনের, খুব ফিকে ওডিকোলনের গন্ধ। ট্যাক্সিটাকে আমি ইন্দুদের বাড়ির দরজায় দাঁড় করালাম। ভাড়া দিতে যাচ্ছি, ইন্দু আপত্তি করল,
আপনি কেন? আমিই দেব। না না, আমিই দিই। না না, তা কি করে হয়? আমি দিচ্ছি। আরে বাবা, ওটা কিছু নয়। এই যে ড্রাইভার ভাই, এই নাও তো, টাকাটা নাও তো। না না, আমি ট্যাক্সি ডেকেছি, আপনি ভাড়া দেবেন। আমি কিন্তু আপনার আগে ডেকেছি। আমার ডাকটাও শুনতে পাইনি, তাতে কি? আর তাছাড়া আমি চাকুরে আপনার চেয়ে নিশ্চয়ই বয়সে বড়। আপনি এখনও পুরোপুরি প্রফেশনাল নন, আমায় আর লজ্জা দেবেন না। ইন্দু যেন অনিচ্ছাবশেই তার টাকাটা ব্যাগে পুরে রাখল। বৃষ্টির মধ্যে আমি প্রথমে নামলাম। নেমে ইন্দুদের বাড়ির দরজা ঘেঁষে মাথা বাঁচিয়ে দাঁড়ালাম। তারপর ইন্দু নামল। সে মাথা নুইয়ে নামবার সময় তার গলার হারটা দুলছিল। রাস্তার আলোয় চোখে পড়ল লকেটটা, বড় ক্রস লকেট। আমার চোখে পড়ল ক্রসটা। খ্রিশ্চানদের মতন ক্রস পড়েছে কেন ইন্দু? তারা কি বাঙালি খ্রিশ্চান? আমি তাহলে যাই। আপনি কিন্তু আমায় খুব অপদস্থ করলেন। এমন জানলে কি করতেন? ট্যাক্সিতে নিতেন না আমাকে? ইন্দু অপ্রতিভ হয়ে গেল। আমার দিকে তাকিয়ে থাকলো কয়েক পলক, তারপর হেসে ফেলল। ছাতাটা খুলে নিয়ে বলল, বেশ, একদিন আমাদের বাড়িতে আসবেন তাহলে। আমি শুধু ঘাড় হেলালাম, আসব। ইন্দু তাদের বাড়ির সদরে দাঁড়ালো। আমি রাস্তা পেরিয়ে আমার বাড়ির সদরে। দরজাটা ভেজানো ছিল। সিঁড়িতে উঠতে উঠতে আমার বেশ মজা লাগছিল। বাড়ি ঢোকার আগে আমার কথা শুনে যখন ইন্দু হেসে ফেলেছিল, তখন তাকে একেবারে সাধারণ একটি মেয়ের মতন দেখাচ্ছিল। সে যে ডাক্তার, এটা যেন, কিংবা তার ডাক্তারিত্ব বেমালুম উধাও হয়ে গিয়েছিল। মেয়েটি বেশ। রাস্তায় তাকে যতবার আগে দেখেছি, ইন্দুর মুখের গাম্ভীর্য, খানিকটা বা তার আত্মসচেতন ভাবটা তাকে কেমন স্বতন্ত্র করে রাখত। আজ আশ্চর্যভাবে দেখলাম মেয়েটি আর 5 জনের মতন তার গার্হস্থ্য, ভদ্র, সামাজিক, শালীন, সপ্রতিভ চেহারা আছে। সারাদিন পরে এই সন্ধেটুকু আমার ভালো লাগলো। বিশ্রাম এবং স্নান সেরে অনেকটা আরাম পাওয়া গেল। চা খেলাম 1 কাপ। তারপর সিগারেট ধরিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আয়নার বিয়েটা আমায় নানা দিক দিয়েই ভাবিয়ে তুলল। কি হবে আমি বুঝতে পারছি না। অমলদের বাড়ি থেকে আপত্তি করলে জ্যাঠামশাইকে যদি ব্যাপারটা আমায় লিখতেই হয়, আমি কি লিখব কে জানে। সোজা কথাটা লেখা সম্ভব নয়, অথচ না লিখেও উপায় নেই। এতটা এগিয়ে এসে পিছিয়ে যাওয়ায় জ্যাঠামশাই মনে মনে খুব হতাশ হয়ে পড়বেন। হওয়াটাই স্বাভাবিক। আমি ধরেই নিচ্ছি জ্যাঠামশাই চিঠিতে যখন নিজেই ব্যাপারটা লিখেছেন, তখন তিনি খানিকটা দোমনা হয়েই আছেন। তবু আশা রাখার নিরাশ হয়ে যাবার মধ্যে তফাৎ আছে বই কি। যতীন আমায় ছেলে মানুষ বললেও আমি ছেলে মানুষ নই। আমার বাবা, জ্যাঠামশাই কেউই ছেলে মানুষ ছিলেন না। বাবা বছরখানেক হলো মারা গেছেন। আয়নার যে বিয়ের বয়স অনেক দিন হয়ে গেছে, এটা নিশ্চয়ই তার চোখে পড়ত। জ্যাঠামশাই চোখ বুজে নেই। তবু আমাদের বাড়িতে আয়নার বিয়ে নিয়ে বড় একটা কেউ মাথা ঘামায়নি। তার কারণ দিদি। আয়নার বিয়ের সম্বন্ধ এলে দিদির কথাটা এড়ানো যাবে না, এটা আমরা জানতাম। বিয়ের পরও দিদি স্বামীর ঘর করেনি, স্বামীকে ত্যাগ করেছে। এই ব্যাপারটা আমাদের কাছে যা, অন্যের কাছে তা নয়। মেয়েরা বিয়ে না করলে সন্দেহ, বিয়ে করে স্বামীর সংসার না করলে সন্দেহ, স্বামী মারা যাবার পর বিধবা হলেও যে তাদের সম্পর্কে আমরা নিঃসন্দেহ হয়ে যাই তাও নয়। তবু অবিবাহিত মেয়ে আর বিধবার খানিকটা ছাড় আছে। স্বামী ত্যাগ করলে বিবাহিতার কোনো উপায় নেই। আমার বাবা বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন তার ছোট মেয়ের বিয়ের পাত্র জোটানোয় অসুবিধা আছে। বাধ্য হয়ে তিনি চুপ করেছিলেন। নিজের কৃতিত্ব দেখাবার জন্য যে মানুষ বড় মেয়েকে একটা নিমিত্ত করে নিয়েছিলেন, সেই মানুষ ছোট মেয়ের বেলায় নিজের অক্ষমতা এবং অসহায় অবস্থাটাই প্রকাশ করেছেন, অবশ্য লুকিয়ে। দিদিকে আমি কোনোদিনই দোষ দিইনি, আজও দিই না। কিন্তু দিদির জন্য যদি আয়নার জীবনটা নষ্ট হয়ে যায়, তখন আমি কি করব? কার ওপর রাগ করব? সমাজের ওপর? দিদির ওপর? সমাজের ওপরই রাগ হবার কথা আমার। অথচ সমাজকে, তার সঙ্গে লড়বার জন্য আমার যত আগ্রহই থাক, সে তো আমায় গ্রাহ্যই করে না।
সে তার অদ্ভুত বিসদৃশ কিম্ভূত এক চেহারা নিয়ে দিব্যি আমাদের দর্শনী প্রণামী ভয় ভক্তি আনুগত্য নিয়ে বসে আছে। আমার দিকে তার ভ্রুক্ষেপ নেই। আমরা যখন তার আওতা থেকে কাউকে বের করে আনতে পারি, সেই দল ছুটকে নিয়ে জয়ের অহংকার করি। কিন্তু এই অহংকার কি খুব বড়? সমাজ কি তাতে বদলায়? সে তার নিজের মতন চলে, তাকে আমি কেমন করে বদলাবো? আপাতত আমার করার কিছু নেই। আমি সাংঘাতিক দায়িত্ব পালন করতে চেয়েছিলাম। আমার ছোট বোনের সুখ শান্তির জন্য সাধ্যমতো চেষ্টা করেছিলাম। যদি বাইরের কোনো কারণে তা না হয়, আমার কিছু করার নেই। এক হতে পারে যে আয়নাকে আমি কলকাতায় নিজের কাছে এনে রাখতে পারি। এখানে যদি কেউ তাকে পছন্দ করে, ভালোবেসে গ্রহণ করে, তবে তার বিয়ে হতে পারে। নয়তো কি হবে আমি জানি না। জ্যাঠামশাইকে কাল রাত্রে কিংবা পরশু আমায় কি লিখতে হবে ভাবতে গিয়ে আমার মনে হলো জ্যাঠামশাই প্রায় পরপরই দুটো চিঠি পাবেন, একটা অবিনের, অন্যটা আমার। একটাতে শচীদার অসুখের খবর, অন্যটায় আয়নার বিয়ে ভেঙে যাবার খবর। বুড়ো মানুষটি এই দুটি খবর মাথায় করে কতখানি শান্তি পাবেন তা তো বুঝতেই পারছি। এই সংসারে এটাই মজা, মানুষ নিজেকে দূরে রাখতে চায় অথচ পারে না। কোনোটাই জ্যাঠামশাইয়ের নিজের নয়, অথচ তিনি জড়িয়ে গেলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আশুদা আমায় ডাকছিল। বিছানা ছেড়ে উঠে বসতে বসতে সাড়া দিয়ে বললাম, আসুন। ঘরে এসে আশুদা বলল, কি গো গোকুল, যে আজ অন্ধকার দেখছি। আজকেও আসেনি, আমিও ছিলাম না। ওই একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন সেরে খানিকটা আগেই বাড়ি ফিরেছি। তাই বলো? আমি ভাবলাম এমন বৃষ্টি বাদলার দিন, শনিবারের সন্ধে, অথচ তোমার ইয়ার দোষতে সারা শব্দ নেই, হলো কি? তা খাওয়া দাওয়া সেরে এসেছো তাহলে? এখন কি ঘুম? না না, ঘুম না, ওই শুয়েছিলাম। কটা বেজেছে বলুন তো? শোয়া নয়, বৃষ্টিটা মন্দ হলো না। আর একটা জোর শাওয়ার হলে 2-3টে দিন কাটিয়ে দেওয়া যাবে। তারপর বর্ষা আসছে। আশুদার পরনে সাদা লুঙ্গি, গায়ে গেঞ্জি, হাতে সিগারেটের প্যাকেট আর দেশলাই। বাড়ি ফিরে স্নান টান সেরে গল্পগুজব করতেই এসেছে। তা শ্রীরামপুরে গিয়েছিলেন? না গিয়ে কি রক্ষে আছে? সোয়া 5টা থেকে ফিরবো করছি, 7টা নাগাদ গাড়ি পেলাম। হাওড়া স্টেশনে নেমে দেখি জোর বৃষ্টি হচ্ছে। বাড়ি আসতে আসতে 8টা বেজে গেল। এ নাও সিগারেট খাও। আশুদা আমায় সিগারেট দিয়ে নিজে একটা ধরালো, ধোঁয়া গিলে ফেলে বলল, রায়দের বাড়ির মেয়েটার খবর শুনলে? না, মানে মারা গেছে নাকি? হ্যাঁ, দুপুরেই মারা গেছে। আমি জিভ দিয়ে একটা স্বাভাবিক দুঃখের শব্দ বের করলাম। আশুদা চুপচাপ সিগারেট খেতে লাগলো। মুখ দেখে মনে হলো কোথাও যেন কেমন দ্বিধা সন্দেহ রয়েছে। কিসের দ্বিধা তা বোঝা যায় না। আমার দিকে তাকালো আশুদা, বলল, আমি ভেবেছিলাম তুমি খবরটা শুনেছ। না, আমিও তো খানিকটা আগেই এই বৃষ্টির মধ্যেই ছুটতে ছুটতে বাড়ি ঢুকেছি। ও, শুনলাম কাল নাকি বডি পোস্টমর্টেমে যাবে। সৎকার হতে হতে সন্ধে কিংবা পরশু। আরও একটা ব্যাপার শুনছি বুঝলে সুহাস, বাড়িতে কোনো ঝগড়াঝাঁটিও হয়নি। ও যে আত্মহত্যা করবে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। খুব ঠান্ডা মাথায় ঘুমের বড়ি খেয়েছে। কেউ কেউ আবার বলছে প্রেম ফেমের ব্যাপার। আমার একটা খটকা লাগছে। প্রেম করে মরার মতন মেয়ে তো নয়। মেয়েটা যেরকম নেচার, তাতে হা হুতাশ করে বিষ খাবে বলে তো আমার মনে হয় না। অবশ্য আমরা বুঝিও না ভালো। বাবার মেয়ে দেখে বিয়ের দিন ঠিক করে ফেললেন। আমিও টোপর চড়িয়ে তোমার বৌদির সামনে গিয়ে হাজির। ব্যাস, একেবারে সহজ মামলা। তোমরা এসব বুঝতে পারবে না। হ্যাঁ, তোমরা বুঝবে প্রেম। আপনি দাদা সবই বোঝেন। দূর দূর, আমি প্রেমের কি বুঝি বলো তো? আমি বউ ছেলে মেয়ে নিয়ে সংসার বুঝি। বউয়ের সঙ্গে আমাদের যা হয় তাকে বলে প্রণয়। ওটা ওল্ড ব্যাপার হে ব্রাদার, ওল্ড ব্যাপার। প্রণয় কত রকম কি হয়, রাগ ঝগড়া মান অভিমান, তা সে যাই হোক যে।
তাতে আমাদের ভয় ডর নেই, আমরা কনফিডেন্ট। কিন্তু তোমাদের এইসব প্রেম ট্রেমে কনফিডেন্সটা আসে না, আসে? আমি জানি না। আর কবে জানবে হে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। এই বেলা যা করার করে ফেলো। লীলা যে মারা গেছে এই খবরটা আমার কাছে এখন আর অদ্ভুত লাগছিল না। স্বাভাবিক একটা দুঃখ ছাড়া আমি অন্য কিছু অনুভব করছিলাম না। সে প্রেম করেছে অথবা করেনি তাতে আমার উৎসাহ বোধ করার কথা নয়, বরং এই মুহূর্তে আমার অন্য একজনকে মনে পড়ল, বুলা। আশুদা বলল, আমায় তুমি প্রেম টেম বুঝিয়ে দিতে পারো সুহাস? আজকাল শুনেছি ঘরে ঘরে প্রেম। আমাদের সময়ে ওটা ছিল না তা নয়, ছিল, তার আগেও ছিল। ওটা তো আদিকালের ব্যাপার। কিন্তু তোমাদের মডার্ন ব্যাপারটা কি? চুল কাটা, দাড়ি কামানো, এইসব জিনিসের মতো নাকি? আমাদের অফিসের একটা ছেলেকে দেখতাম, খুব চকচকে মেয়ে হলেই তার পেছনে লেগে থাকতো। একটা সঙ্গে শুনি আজ বিয়ে কাল বিয়ে। গুজব রটল। ওমা, শেষে কোত্থেকে একটা মেয়েকে বিয়ে করে আনলো। তার চেহারা যদি দেখো তুমি, দেখলে তোমার নিজের চোখ নিজে থেকেই বন্ধ হয়ে আসবে। শুনলাম সে হারামজাদা ভরি 25 সোনা আর নগদ 4,000 টাকা পেয়েছে। আলতু ফালতু আরও কত কি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সোজা কথা ভাই, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আশুদার কথায় আমি তেমন কান করছিলাম না। আশুদা এইরকমই, গুরুগম্ভীর করে কথা বলার অভ্যাস তার নেই, হালকা মজা করেই কথা বলে। মাঝে মাঝে 2-4টে এমন বেয়ারা প্রশ্নও করে যে আমাদের জবাব দেবার কিছুই থাকে না। আশুদার কথাবার্তা থেকে মনে হয় লীলার মতন মেয়েরা প্রেম ট্রেম করে দুঃখ পেয়ে আত্মহত্যা করে এটা মানতে সে রাজি নয়। আমি চুপচাপে থাকলাম। আশুদা তার সিগারেটটা শেষ করে ছাইদানে ফেলে দিল। হঠাৎ কি ভেবে আমি বললাম, আশুদা, আমাকে একটা বিয়ের সম্বন্ধ এনে দিন না। বিয়ে? কার বিয়ে? তোমার? না না, আমার না। তবে আছে একজন। আপনি তো বন্ধু বান্ধব এর তার নানা ঝঞ্ঝাট কুড়িয়ে বেড়ান, আমায় একটা জোগাড় করে দিন না। কি বলছো? সিরিয়াসলি বলছো নাকি? বাবা, আপনার সঙ্গে ঠাট্টা করবো নাকি? কার সম্বন্ধ? একটা মেয়ের। আরে শুধু মেয়ে বললে তো হবে না, মেয়ে তো বাংলাদেশে লাখ লাখ আছে, ডিটেলসে বলো। পরে বলবো। আপনি যে বললেন ভাত ছড়ালে কাকের অভাব হয় না, তাই মনে হলো কথাটা। তা ধরুন মোটামুটি ওই ভাত ছড়ানো যাবে, তবে ভালো ছেলে চাই, ঠিক কাক চাই না। আশুদা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকলো সামান্যক্ষণ, তারপর বলল, তুমি তো আমায় কিংবা বৌদিকে কিছু বলনি ভাই, বললে নিশ্চয়ই চেষ্টা করতাম। বেশ তো, পরেই বলো, দেখব। তবে একটা কথা বলি তোমায়, আমার নিজের কথা। আমাদের সমাজে যে বিয়েটা চলতি রয়েছে এর দোষগুণ কিন্তু দুই আছে। যেটা দোষ সেটা হলো আমরা নিজেরাই ছেলে মেয়ে বাঁচতে ভুল করি, নিজেদের ঘরবাড়ি অবস্থা ভাবসাব এইসব ভালো করে না বুঝেই একটা বেহিসেবি পছন্দ করে ফেলি, তাতেই যত গণ্ডগোল হয়। নয়তো আমাদের সমাজে বাপ মার দেওয়া বিয়েতে সত্যি সত্যি কটা ছেলে মেয়ে দুঃখ কষ্ট পায় তা একবার ভেবে দেখলে মনে হবে তার সংখ্যাটা সত্যিই কম। মানুষের স্বভাব হলো মন্দটাকে বাড়ি বাড়ি বলা আর ভালোটাকে না বলা। আশুদার সঙ্গে তর্ক করার ইচ্ছে আমার ছিল না, আর কিসেরই বা তর্ক করব। আরও খানিকটা বসে আশুদা চলে গেল। এটা খুবই আশ্চর্যের কথা, আয়নার বিয়ে সম্পর্কে আশুদাকে আমি কিছুই বলিনি। বললে আশুদাই হয়তো কোনো ছেলেটেলের খোঁজ এনে দিতে পারত। সাংসারিক বুদ্ধি, দায়িত্ব বোধ আশুদার অনেক বেশি, অথচ আমি তাকে কোনো দিনই এসব কথা বলিনি। বললে ভালো হতো। আমাদের বাড়িঘরের মোটামুটি পরিচয় তার জানা। একটা ভালো ছেলে হয়তো আশুদাই জোগাড় করতে পারত। বাস্তবিক পক্ষে আমি নিজে আমার ছোট বোনের বিয়ের জন্য হঠাৎ যে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাও নয়। কি একটা কথায় একদিন যতীনই বিয়ের কথাটা তুলেছিল, নিতান্তই কথা সেটা। সেই কথাই আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদি যতীন কাল আমায় এসে বলে তার পিসিমারা রাজি হলো না, তখন আমি আশুদাকে আয়নার বিয়ের জন্য বলতে পারি।
রাত্রে খাওয়া দাওয়ার ইচ্ছে ছিল না। এটা ওটা করে নন্দকিশোর অনেক কিছু খাইয়ে দিয়েছে, দুধটুকু খেয়ে শুয়ে পড়তে ইচ্ছে হলো। বাইরে বৃষ্টি একেবারে থেমে যায়নি। অন্ধকারে শুয়ে শুয়ে নানা রকম ভাবতে ভাবতে হঠাৎ আবার বুলার কথা মনে পড়ল। কেন মনে পড়ল তাও জানি না। হয়তো আশুদার সেই প্রেম ট্রেম নিয়ে হাসি রগর করার জন্যই, হয়তো লীলার কথা ভেবেই। এবার বাড়ি গিয়ে একদিন বুলাদের বাড়ি যেতে হয়েছিল, না গিয়ে উপায় ছিল না। বাবলা আমাকে রাস্তার মধ্যে ধরে এমন সব কথা শোনালো যে আশা কাকিমার বাড়িতে না গেলে খারাপ দেখাতো। শুধু যে মুখ বাঁচাতে গিয়েছিলাম তাও নয়, বুলাকেও দেখতে গিয়েছিলাম। বাবার বার্ষিক কাজের দিন বুলা এসেছিল, এটা আমার নজরে পড়লেও আমি তাকে নজর না করে থাকারই চেষ্টা করেছি। বুলাকে আমি অনেক দিন ধরেই এড়িয়ে যাবার চেষ্টা করছি। তার সঙ্গে আমার যোগাযোগ আর নেই। বাড়ি গেলেও দেখা সাক্ষাৎ করতে চাই না। নেহাত চোখে পড়ে গেলে কথাবার্তা বলতে হয়। আগে, অনেক আগে বুলা আমায় মাঝে মাঝে চিঠি লিখত, আর লেখে না, আমিও লিখি না। একটা সময় ছিল যখন বুলার চিঠির জন্য আমি হাঁ করে চেয়ে থাকতাম। আজকাল চিঠি লেখালেখি বন্ধ, আমারও কোনো প্রত্যাশা থাকে না। এবার বাড়ি থেকে ফিরে আসার পর আমার কয়েকবারই মনে হয়েছে বুলাকে একটা চিঠি লিখি, লেখা হয়নি। শেষ পর্যন্ত ভেবেছি কি হবে লিখে। অথচ এবার যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন মনে মনে ঠিক করেছিলাম বুলাকে কয়েকটা কথা বলবো। ওর সঙ্গে আমার সাধারণ কথাবার্তা যা হওয়ার হলো, আমার নিজের কথাটাই বলা হলো না। কলকাতায় ফিরে এসে চিঠি লেখার ইচ্ছে তখন থেকেই, কিন্তু লিখতে আর পারি না। বুলার সঙ্গে আমার একটা সম্পর্ক অনেক দিন ধরেই গড়ে উঠেছিল। আমরা একই জায়গার ছেলে মেয়ে। বুলার দাদা মুকুল ছিল আমার বন্ধু, গলায় গলায় বন্ধু। আমি কলকাতায় চলে আসার আগেই মুকু অ্যাক্সিডেন্টে মারা যায়। মুকু বরাবরই হুজুগে ছেলে ছিল। একবার সে আমাদেরই 2-4 জনকে সঙ্গে নিয়ে কোথায় গিয়েছিল বেড়াতে, ফেরার সময় তার সাইকেলের সঙ্গে লরির ধাক্কা লাগলো। ঢালুর মুখে হাত পা ছেড়ে বোঁ বোঁ করে নেমে আসছিল মুকু। লরির গায়ে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সে কোথায় ছিটকে পড়ল বোঝা গেল না। শেষে আতা ঝোপের আড়াল থেকে তার যে চেহারা বের করে আনা হলো সেটা আর মুকুর না। হাসপাতালে নিয়ে যাওয়াই সার হলো। মুকু তার অনেক আগেই মারা গেছে। মুকু মারা যাবার পর আমাদের, তার বন্ধু বান্ধবদের যে কী অবস্থা হয়েছিল তা বলা যায় না। বিশেষ করে আমার। শ্মশানে আমরা হাউমাউ করে কেঁদেছি। বাড়ি ফিরে এসে তার জন্য অনবরত চোখ দিয়ে জল পড়ত। রাত্রে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। মুকুকে আমি খুব ভালোবাসতাম। মুকু চলে যাবার পর সেই ভালোবাসাটা কেমন করে যেন বুলার ওপর গিয়ে পড়ল। বুলাদের বাড়িতেও মুকুর মা, বাবা, আশা কাকিমারা আমায় মুকুর ফাঁকা জায়গায় বসিয়ে দিলেন। বুলার সঙ্গে আমার স্নেহ ভালোবাসার সম্পর্কটা কৈশোরের শেষে যে ধরনের চেহারা নিল তার মধ্যে অস্বাভাবিকতা কিছু ছিল না। তারপর ধীরে ধীরে যৌবনের মুখে পড়ে তার ধরন পাল্টে গেল। আমরা আগের মতন স্বাভাবিক সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক গড়ে তুললাম। ইচ্ছে করে নয়, জোর করেও নয়। কেমন যেন সেটা হয়ে গেল। আমরা কোনোদিনই মুখ ফুটে পরস্পরকে সে কথা বলিনি, বলার দরকার পড়তো না। কিন্তু দুজনেই বুঝে নিয়েছিলাম আমরা পরস্পরের কত আপনার। তখন বুলা আমায় কলকাতায় যত চিঠি লিখত তাতে বারবার লিখত, তুমি খুব সাবধানে থাকবে, কলকাতায় খুব গাড়ি ঘোড়া, হুঁশিয়ার হয়ে পথ চলবে, আমার বড় ভাবনা হয়। তার চিঠি পড়ে আমার হাসি পেত। তার দাদা যেভাবে মারা গেছে তা সে ভুলতে পারত না, ভয়ে মরত। চিঠির খামের মধ্যে সে কতবার আমায় ঠাকুরের ফুল বেলপাতার টুকরো পাঠিয়েছে। পুজোর সময় বাড়ি গেলে সে আমায় আরতির পর প্রদীপের তাপ বুকে ছুঁয়ে দিত লুকিয়ে। বিজয়ার দিন প্রতিমা বিসর্জনের সময় পুকুর পাড়ে আমার পাশে দাঁড়িয়ে থাকত, বরণের তাপ ছুঁয়ে দিত কপালে, আর ফিসফিস করে বলতো, তোমার ভাবনাতেই আমি মরি, ঠাকুর তোমায় ভালো রাখুন। আমার খুব হাসি পেত, ভালোও লাগতো। ওর বিনুনিতে টান মেরে বলতাম, ঠাকুর এখন জলে হাবুডুবু খাচ্ছে, বুঝলে, তোমার কথা শুনতে পাবে না।
চলো বাড়ি চলো। একবার আমরা চড়ুই ভাতি করতে বনে গিয়েছিলাম। জঙ্গলে ঘুরতে ঘুরতে আমার পায়ে কি যেন একটা পোকা কামড়ালো। কাঠ পিঁপড়ে হবে হয়তো, ভীষণ জ্বালা করছিল। আমি শটান গাছতলায় শুয়ে পড়ে বললাম, বুলি, আমায় সাপে কামড়েছে। সঙ্গে সঙ্গে বুলির কী চিৎকার! চারপাশ থেকে আমাদের পিকনিকের লোক ছুটে এলো। আমি তড়াক করে লাফিয়ে উঠে বসলাম। দেখি বুলি খুব কাঁদছে। খুব অপ্রস্তুত হয়েছিল বুলা, খুব রেগেও গিয়েছিল। পরে আমি বলেছিলাম, বুলি, আমি মরে গেলে তুমি কি করতে? সাবিত্রী হতে নাকি? হ্যাঁ হতাম, যাও তো। আমাদের ভালোবাসার সম্পর্কটা এমন করে গড়ে উঠেছিল যার মধ্যে তীব্রতা ছিল না, মাদকতা ছিল না। সাধারণ একটা ফুলের গন্ধর মতন একেবারে সাধারণভাবেই ফুটে উঠে তার গন্ধ বাতাসে মিশেছিল। আমি বুলাকে নিয়ে চালচিত্র আঁকতে পারতাম না, সে আমার মধ্যেই মিশে থাকত। এই রকমই ছিল। তারপর একদিন আমার মনে হলো, বুলাকে আমি এভাবে টেনে নিয়ে যেতে পারি না। সে আমার ওপর নির্ভর করে থাকবে, অথচ আমি তো তাকে আমাদের সংসারে আনতে পারবো না। জ্যাঠামশাই, দিদি এরা যে পছন্দ করবে না তা নয়। দিদি বুলাকে খুবই ভালোবাসে। জ্যাঠামশাইয়েরও বুলাদের পরিবারের ওপর মায়া মমতা আছে। বুলার বাবা মারা যাবার পর জ্যাঠামশাই ওদের আপদে বিপদে যথেষ্ট দেখেছেন। ওদের অবস্থা একেবারে পড়ে গেছে এটাও কেউ গ্রাহ্য করবে না। তবু আমাদের বাড়িতে বুলিকে আনতে পারবো না। আমি পারবো না, আমার পক্ষে সেটা উচিত হবে না, এই ধারণা আমার মাথায় ঢোকার পর আমি আর সেটা তাড়াতে পারলাম না। কী যে হলো, ভাবনাটা আমার মাথায় আস্তে আস্তে শেকড় ছড়িয়ে বাড়তে লাগলো। আমি বুলার কাছ থেকে সরে আসার চেষ্টা করতে লাগলাম। সরে আসাটা খুব কষ্টের, আমার খুব কষ্ট হতো। তবু আমি প্রাণপণে সরে আসতে চেষ্টা করলাম। আজ আমি অনেকটা সরে এসেছি, প্রায় সবটাই। কিন্তু বুলাকে আমি বলতে পারলাম না কেন এরকম করলাম। এবার বাড়ি গিয়ে ভেবেছিলাম বুলাকে সব কথা বুঝিয়ে বলবো, বলা হলো না। মাঝে মাঝে মনে হয় বুলাকে একটা চিঠি লিখি। সে হয়তো ভাবে আমি কলকাতায় থাকতে থাকতে তাকে ভুলে এই শহরের কোনো মেয়েকেই ভালোবেসে ফেলেছি। শহরের চটক, শহরের ছিমছামপনা, শিক্ষা দীক্ষা আমার চোখ ভুলিয়েছে। কিন্তু তা নয়। এই শহরের দু চারটে মেয়ের সঙ্গে আমার পরিচয় থাকলেও ভালোবাসার সম্পর্ক কোথাও গড়ে ওঠেনি। আমি কোনো মেয়েকেই ভালোবাসিনি। তাহলে এমন কেন হলো? কেন হলো তা স্পষ্ট করে কেমনভাবে বোঝাবো? সত্যি বলতে কি, আমি আমার দিদির চোখের সামনে নিজের সুখ আনন্দ নিয়ে নিজস্ব করে কিছু গড়ে তুলতে চাই না। আমার দিদির জন্য কোথাও কিছু রাখা নেই। বাবা তাকে তেপান্তরের মাঠের মধ্যে একা ফেলে রেখে গেছে। জ্যাঠামশাইয়ের জীবন শেষ হয়ে এলো। আয়নার কোথাও না কোথাও কিছু একটা হয়ে যাবে। কিন্তু দিদি এক্কেবারে একা। সেই বেচারি কোন পাপে এই যক্ষের ধন। আমাদের বাড়ির ইট কাঠ তার দু পুরুষের জমা ধুলো নিয়ে পড়ে থাকবে। তার যদি কোনো সঙ্গী না থাকে, তবে আমারও না হয় নাই বা থাকলো। জীবনের শেষ বেলায় আমরা দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে যে সান্ত্বনা পাব, সেই সান্ত্বনা তো কম নয়। দিদির জন্য আমায় এই রকমই থাকতে হবে, তার দুঃখের সঙ্গী হয়ে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।